আজ কি বিষয় ক্লাস হবে ভাই? ক্লাস পূর্বে ধারাবাহিক অনুসারে তো ক্লাস হবে। ক্লাস তো আপনি কি ক্লাস আজকে নতুন করতেছেন? জি জি। তাহলে তো সমস্যা। আজকে ক্লাস পূর্বের যে ক্লাস যেভাবে সিকোয়েন্স আগাচ্ছে সেই সিকোয়েন্সই, অর্থাৎ আজকে ক্লাস হবে আপনার এসি সার্কিট ক্লাস হবে। সমস্যা নেই, কোন বিষয়ে ওইটুকু বললে আমার একটু ভালো হতো। এসি সার্কিট, আজকে এসি সার্কিটের সম্ভবত তৃতীয় ক্লাস, আজকে এসি সার্কিটের তৃতীয় ক্লাস, ঠিক আছে? জি। কোন টপিকে আজকে হবে? তৃতীয় ক্লাসে কোন টপিক পর্যন্ত হয়েছে? আচ্ছা, সেই টপিক দেখলেই বুঝবেন। আচ্ছা, গতদিন আমরা যে লাস্ট ক্লাসটা করছিলাম সেটা নিয়ে আমি আরেকটু রিভিউ দেবো। ওটা নিয়ে অনেক সমস্যা হয় আর কি, ঠিক আছে? যে পাওয়ারে টেবিল করছিলাম, মাইনাস আসছিল কেন, এটা নিয়ে অনেকের একটু প্রশ্ন জাগে, ঠিক আছে? তারপর এটা প্রশ্ন করি, দেখাই একটা সার্কিট, ঠিক আছে? এখানে দেওয়া আছে প্লাস, এটা দেওয়া আছে মাইনাস। একটা সার্কিট, এখানে দেওয়া আছে প্লাস, এখানে দেওয়া আছে মাইনাস, ঠিক আছে? এখন বের করতে বলছে যে এর পাওয়ার সমান সমান হোয়াট। এর পাওয়ারটা মানে অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে? এর অ্যাক্টিভ পাওয়ার সমান সমান হোয়াট। এখন যদি কারেন্টটা এই দিকে ঢোকে, যদি কারেন্টটা এই দিকে ঢোকে, যদি কারেন্টটা মাইনাস প্রান্ত দিয়ে ঢোকে, এখানে হয় সোর্স, এটা সোর্স হোক বা লোড হোক, সোর্স বা লোড হোক, এই কারেন্টটা যদি মাইনাস দিয়ে ঢোকে তাহলে অবশ্যই পাওয়ারটা কি হবে? নেগেটিভ। পাওয়ারটা কি হবে? নেগেটিভ। গত ক্লাসের শেষ যে কথাটা আমি আবার রিভিউ করতেছি আর কি। আর যদি কারেন্ট প্লাস প্রান্ত দিয়ে ঢোকে, কারেন্ট যদি প্লাস প্রান্ত দিয়ে ঢোকে, সোর্স হোক বা লোড, এটা সোর্স হোক বা লোড হোক, কারেন্ট যদি প্লাস প্রান্ত দিয়ে ঢোকে, লোডের বা সোর্সে যদি প্লাস প্রান্ত দিয়ে কারেন্ট ইন করে, তখন পাওয়ারটা হবে কি? পজিটিভ। তখন পাওয়ারটা হবে কি? পজিটিভ। এক মিনিট, কেউ একজন কমেন্ট করছে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দেখি। না, তখন পাওয়ারটা কি হবে? প্লাস প্রান্ত দিয়ে কারেন্ট ইন করলে পাওয়ার হবে পজিটিভ। এখন কথা হচ্ছে ভাই, এটা তো সব জায়গায় দেওয়া নাই, কিছু কিছু জায়গায় এই রুলস ফলো করতে, কিছু জায়গায় এই রুলস ফলো করি নাই। কেন? যদি আপনাকে কখনো বের করতে বলে একটা সার্কিটের অ্যাবজর্ব পাওয়ার বা সাপ্লাই পাওয়ার বা আপনার সাপ্লাই পাওয়ার, অ্যাবজর্ব পাওয়ার বা সোর্স পাওয়ার তো অলওয়েজ কি হয়? নেগেটিভ হবে। সোর্স পাওয়ার অলওয়েজ কি হয়? নেগেটিভ হবে। এখন যদি এরকম আপনাদের বলে দেয়, ঠিক আছে, এই যে অ্যাক্টিভ পাওয়ারই তো অনেকগুলো নাম, এই যে এতগুলো নাম যদি অবশ্যই বলে দেয়, অ্যাবজর্ব পাওয়ার অর সাপ্লাই পাওয়ার অথবা এগুলো যদি বলে দেয়, ঠিক আছে, তাহলে অবশ্যই তখন আমাকে এই রুলস ফলো করতে হবে। তখন অবশ্যই কি এই রুলস ফলো করতে হবে। আর যদি বলে শুধু পাওয়ার, শুধু অ্যাক্টিভ পাওয়ারটা কত বা এভারেজ পাওয়ারটা কত, একটা এলিমেন্ট দেওয়া আছে, এটা প্যাসিভ এলিমেন্ট হোক বা অ্যাক্টিভ এলিমেন্ট হোক, যদি বলে শুধু পাওয়ার, যে এই এলিমেন্টের শুধু পাওয়ারটা কত বা শুধু অ্যাক্টিভ পাওয়ারটা কত বা শুধু এভারেজ পাওয়ার, এরকম কথা লেখা থাকে, তখন কোথা দিয়ে ঢুকলো, কোথা দিয়ে বের হলো, প্লাস দিয়ে ঢুকলো নাকি মাইনাস দিয়ে ঢুকলো, পাওয়ারটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা ফলো করার দরকার নাই। এটা না ফলো করলেও তখন চলে। অর্থাৎ একটা ভাবে মনে রাখবো, যদি বলে দেয় যে অ্যাক্টিভ পাওয়ার বা এভারেজ পাওয়ার বের করো, তখন কোথা দিয়ে ঢুকলো, মাইনাস দিয়ে ঢুকলো নাকি প্লাস দিয়ে ঢুকলো, এদিক ফলো করার দরকার নাই। যদি এই কথা না বলে দেয়, যদি সাপ্লাই অ্যাবজর্ব এগুলো যদি বলে দেয়, তখন অবশ্যই আমরা কি দেখবো, যদি প্লাস দিয়ে ঢুকে পাওয়ারটা হবে কি? পজিটিভ। যদি মাইনাস প্রান্ত দিয়ে কারেন্ট এই এলিমেন্টে ইন করে, তাহলে কি হবে? পাওয়ারটা হবে কি? নেগেটিভ। এতটুকু, ঠিক আছে? গত ক্লাসে যেটা বলছিলাম সেটা আরেকটু রিভিউ করে দিলাম, জাস্ট সহজ কথায়। আচ্ছা, গতদিন আমরা 140 পর্যন্ত ম্যাথ করছি। হ্যাঁ, 140 আমরা এখন যেটা করতেছি আছে ইলেকট্রিক সার্কিট, রনি প্রভেশ ভাইয়ের বইয়ের ইলেকট্রিক সার্কিট পার্ট 3 ইলেকট্রিক সার্কিট পার্ট 3 এসি অধ্যায় আছে, এসি অধ্যায় আছে। আজকে ম্যাথ করব 141 নম্বর ম্যাথ। আজকে করব কি? 141 নম্বর ম্যাথ, অর্থাৎ ডিসি নোডাল, অর্থাৎ কি, সরি, এসি নোডাল। আজকে করব এসিতে যে নোডাল হয়, আপনারা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না যে এসিতে কিন্তু নোডাল হয়। এসিতে শুরু করে বলি, এসিতে আপনার স্টার ডেল্টা হয়, এসিতে কেসিএল কেভিএল হয়, এটা তো হয়। আবার এসিতে সুপারপজিশন হয়, এসিতে কি হয়? থেভেনিন হয়, এসিতে নর্টন হয়, এসিতে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, এসিতে নোডাল হবে, এসিতে মেশ অ্যানালাইসিস হবে, এসিতে মানে ডিসি যতগুলো আছে থিওরেম বা অ্যানালাইসিস সবগুলো এসিতে হয়।
ডিসি যতগুলো আছে সবগুলো এসিতে হয়, ঠিক আছে। যাই হোক, প্রশ্ন ব্যাংকে যেহেতু প্রথমে কি আছে, নোডাল আছে, তাই আমরা আজকে নোডাল করব, ঠিক আছে। প্রশ্ন ব্যাংকে যেহেতু প্রথমে নোডাল আছে, তাই আজকে আমরা নোডাল করব। কত আছে? 4 0 3 কত নম্বর? 141 নম্বর, 141 নম্বর ম্যাথ। একটু ওয়েট। আচ্ছা, 141 নম্বর ম্যাথটা যেটা দেওয়া আছে, যে এখানে একটা সোর্স দেওয়া আছে, একটা ইন্ডাক্টর দেওয়া আছে, তার সাথে এখানে একটা রেজিস্টর দেওয়া আছে, এটা কত? মাইনাস জে অফ 3 ওহম, 4 ওহম, জে অফ 6 ওহম, 12 ওহম, 3 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটা কত? 10 অ্যাঙ্গেল অফ 45 ভোল্ট। এই হচ্ছে দেওয়া। এটা কি নোড 1, এটা নোড 2, অর্থাৎ এটা V2, এটা কি V1। আমাদের যে করতে বলছে কি, যে ফাইন্ড আউট V1 সমান ওয়াট, V2 সমান ওয়াট। এটা আমাদের কি ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে। V1 এবং V2 সমান ওয়াট, ঠিক আছে। তাহলে আমরা V1 এবং V2 সমান ওয়াট এখন নির্ণয় করব। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা নোডালে কি করি? নোড চিহ্নিত করি। সর্বপ্রথম নোডালের বেলা আমরা কি করি? নোড চিহ্নিত করি। তাহলে এখানে সেম কাজ, প্রথমে নোড চিহ্নিত করব। নোড চিহ্নিত করতে হলে কি করব? নোড দেওয়া আছে, তাহলে গলাটা আসছে বুঝলা ভাই? ভাই সাউন্ডটা মনে হচ্ছে ক্লিয়ার না, পিকচারটা মনে একবার গলাটা আসতেছে। পিকচার গলাতে আসতেছে? পিকচার তো গলাতে। আচ্ছা, বাকিরা একটু রেসপন্স করিতে, কারো কাছে কি পিকচার গলাতে লাগতেছে? না, আমার ঠিক আছে, এখনো ঠিক আছে, তার মানে অবশ্যই ঠিক আছে। আমার এখানে যদি সমস্যা হইতো তাহলে সবার কাছেই গলাটা লাগতো, আমার এখানে সমস্যা নাই, ঠিক আছে। তার মানে আপনার ঠিক আছে, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা এখানে স্পিড, হ্যাঁ স্পিড ঠিক আছে, স্পিড ঠিক থাকলে তো অবশ্যই ক্লিয়ারই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি নোডালের বেলা কি করি? প্রথমে নোড চিহ্নিত করি। নোডটা এখানে দেওয়া আছে, নোডটা দেওয়া আছে, এই যে ভি, এটা 1 নোড, এটা 2 নোড, নোড চিহ্নিত করি। তারপর কি নির্ণয় করি? আমরা কারেন্ট ডিরেকশন করি। তারপর কি করি? কারেন্ট ডিরেকশন। তাহলে কারেন্ট ডিরেকশন গুলো দেখতে কি আছে? গ্রাউন্ড আছে না? হ্যাঁ, গ্রাউন্ড। তাহলে কারেন্ট ডিরেকশন এদিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার এই যে শাখাটা আছে, এই শাখাটা আমরা কারেন্ট ডিরেকশন এদিকেও দিতে পারি, এখানেও দিতে পারি, ইচ্ছা। আমরা এইদিকে দিলাম, কোনো অসুবিধা নাই, এইদিকে দিলাম। তাহলে আমাদের নোড চিহ্নিত করা তো আগেই আছে। তারপরে কি আমরা কারেন্ট ডিরেকশন দিয়ে নিলাম। আমরা কি করলাম? কারেন্ট ডিরেকশন দিয়ে নিলাম। এবার আমাদের কি নোডে কেসিএল দিতে হবে। এবার কি নোডে কেসিএল দিতে হবে। যেরকম আমরা ডিসি সোর্সে, মানে ডিসি সার্কিটের বেলায় নোডাল করছি, সেম, মানে কোনো অন্য কোনো নিয়ম নাই, একদম ডিসি সার্কিটের মতই, আর কোনো কিছু নাই। জাস্ট এখানে এসি দিতেছে, সেজন্য ম্যাথটা করাই দিলাম। যদি এসি না দিতে তাহলে ম্যাথ করাই দিতাম না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা V1 নোডে দেব। এখন নোডে দেওয়ার আগে দেখতেছি যেটা আসলে সাধারণ নোডাল না, এটা সাধারণ নোড না, এটা সুপার নোড। এটা কি? সুপার নোড। সুতরাং সাধারণ নোড আমরা করতে পারবো না। কিভাবে বুঝলাম সুপার নোড? ডিসির বেলা আমরা কি বলছিলাম যে যদি কোনো একটা ভোল্টেজ সোর্স
যদি কোনো একটা ভোল্টেজ সোর্স থাকে সেই শাখার সাথে মানে সেই ভোল্টেজ সোর্সের সাথে বা সেই শাখার সাথে আর কোনো রেজিস্টর না থাকে তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি সুপার নোডের মাধ্যমে অর্থাৎ সেই নোডটা বা সেই শাখাটা তখন সুপার নোডে পরিণত হবে এইখানে দেখেন একটা ভোল্টেজ সোর্স আছে এই শাখাতে ভোল্টেজ সোর্স আছে কিন্তু এই শাখার সাথে কোনো রেজিস্টর নাই এই শাখার সাথে কোনো রেজিস্টর নাই তার মানে এই শাখাটা তখন আমাদের কি করতে হবে সুপার নোড তৈরি করতে হবে অর্থাৎ পুরো সার্কিটটা আমাকে সুপার নোডের নিয়ম অনুসারে ফলো করতে হবে তাহলে সুপার নোডের প্রথম নিয়ম কি যে শাখাতে সুপার নোড তৈরি হবে সেই শাখাটায় কি দেবা কেভিএল দেবা সেই শাখাটায় কি দেবা কেভিএল দেবা তাহলে এই যে নোড 1 নোড 2 এই নোড মিলেই তোমাদের কি হবে সুপার নোড তৈরি হবে তাহলে এই টোটালে আমরা এখন দেব একটা কেভিএল এখান থেকে এই টোটালে কি দেব একটা কেভিএল তাহলে দিলে কি হবে যে V1 মাইনাস 10 অ্যাঙ্গেল অফ 45 মাইনাস V2 ইকুয়াল টু 0 তাহলে V1 সমান সমান V2 প্লাস 10 অ্যাঙ্গেল অফ কত 45 ডিগ্রি এটা হচ্ছে কি 1 নং সমীকরণ 1 নং সমীকরণে কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারে এক নং সমীকরণে কারো কোনো অসুবিধা থাকলে বলি আচ্ছা কারো কোনো অসুবিধা নাই তাহলে এখন আমরা 2 নং সমীকরণ 2 নম্বরের বেলা আমরা কি করব যেহেতু সুপার নোড এবার আমরা সুপার নোড তৈরি করে দেব কি করব সুপার নোড তৈরি করব সুপার নোড কিভাবে করে যেই ভোল্টেজ সোর্সটা আছে মানে এই যে ভোল্টেজ সোর্সটা এই ভোল্টেজ সোর্সটা কি করতে হবে শর্ট করতে হবে ভোল্টেজ সোর্সটা কি করতে হবে শর্ট করে দিতে হবে তাহলে ভোল্টেজ সোর্সটা আমি শর্ট করে দেই সব আগের নিয়ম এখানে উল্টা কোনো নিয়ম নাই তাহলে ভোল্টেজ সোর্সটা শর্ট করলাম তাহলে এই যে নোডটা তৈরি হলো এই যে কমন যে মানে V1 এবং V2 একই নোড হয়ে গেল এটাকে এখন কি বলে সুপার নোড এটাকে কি বলে সুপার নোড তাহলে এটাকে আমরা এখন কি দেব এই সুপার নোড এখন দেব KCL নিয়ম যেটা কি সুপার নোডের KCL সুপার নোডে কি দেব এখন KCL তো সুপার নোডে আমি KCL দেই যা কত সমান সমান নির্গত আসতেছে কি শুধু আসতেছে কি 3 অ্যাম্পিয়ার আসতেছে চলে যাচ্ছে কি যে V1 মাইনাস G of 3 আবার কি চলে যাচ্ছে এখান থেকে না এখানে এটা তো হবে না কেন এই 4 এর আড়াইতে কি আছে শর্ট আছে 4 এর আড়াইতে কি আছে শর্ট আছে তাহলে 4 এর আড়াইতে যদি শর্ট তাহলে 4 তো পার তাহলে এখানে কি এই নোড সেম নোড কারণ শর্ট হয়ে গেছে সেম নোড হলেও এটা V1 এটা V2 এই নোডের নাম কখনো পরিবর্তন করা যাবে না আমরা সেটা ডিসি তে দেখছি তারপর আবারো বলতেছি যে শর্ট হয়ে গেছে সুপার নোড তৈরি হয়েছে কিন্তু সুপার নোডে যে দুটো নোড কানেক্ট ছিল সেই দুটো নোডের নাম কি একই থাকবে তাহলে আমরা দেখতেছি এখান থেকে এটা আসতেছে 3 অ্যাম্পিয়ার আসতে চলে যাচ্ছে কি চলে যাচ্ছে কোনটা এই যে এই শাখাটা কারেন্ট চলে যাচ্ছে আবার এই নোডে কি দেখতেছি যে এখানে এই দুই শাখার কারেন্টটা কি চলে যাচ্ছে তাহলে কি হবে নির্গত অর্থাৎ V2 বাই কত J6 প্লাস V2 বাই কত 12 প্লাস V2 বাই কত 12 তাহলে এখানে যদি আমরা এখন সলভ করে ফেলি তাহলে এখানে আমরা পাবো যে এখানে V1 যে 3 ইনটু V1 কত পাবো যে 0.33 অ্যাঙ্গেল অফ কত 90 ডিগ্রি V1 প্লাস V2 1 বাই J6 যোগ 1 বাই 12 এই দুটো যোগ করলে কত হবে আমি আগে যোগ করে রাখছি এই দুটো যোগ করলে কত হবে এক মিনিট আমি যোগ করে নাই না আচ্ছা হ্যাঁ এই দুটো যোগ করলে এক মিনিট যোগ করে আমি তাহলে লিখি দুটো যোগ করলে কত হবে কত হচ্ছে 1 বাই 6i যোগ 1 ভাগ 12 1 বাই 6i যোগ 1 ভাগ 12 তুমি কত হবে এখানে যে 0.186 অ্যাঙ্গেল অফ মাইনাস 63.43 V2 63.43 V2 তাহলে আমাদের এখানে দুটো যোগ করলে আমরা এটা পাবো ঠিক আছে তাহলে এখন আমাদের V1 সমান কত পাইছি V1 সমান V2 প্লাস 10 অ্যাঙ্গেল অফ 45 তাহলে বসাই দিই 3 ইনটু প্লাস 0.33 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি V1 এর মানটা কত
V2 প্লাস 10 অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি প্লাস 0.186 অ্যাঙ্গেল অফ 63.43। তাহলে এখান থেকে এটা যদি করি ইকুয়াল টু 0.0 এত 33 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি V2 প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হবে যে 3.33 অ্যাঙ্গেল অফ 135 3.33 অ্যাঙ্গেল অফ 135 প্লাস 0.186 প্লাস 0.186 মাইনাস 63.43 V2। তাহলে এখন যে দুটো V2 আছে এই দুটো যোগ করে নিই, আর এই সাইড দিয়ে আসি এই V2 আর এই V2 যোগ করি, দেখি কত হয়। 0.33 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি যোগ 0.186 অ্যাঙ্গেল অফ মাইনাস 63.43। তাহলে এখান থেকে আমাদের হবে এটা রিসেট যদি আসে যে 3 মাইনাস 3.33 অ্যাঙ্গেল অফ 135 প্লাস কত হলো যে প্লাস না সমান সমান 0.183 অ্যাঙ্গেল অফ 63.05 অ্যাঙ্গেল অফ 63.05 কি V2। তাহলে V2 সমান কত হচ্ছে যে 3 মাইনাস 3.33 অ্যাঙ্গেল অফ 135 ভাগ 0.1833 অ্যাঙ্গেল অফ 63.05। তো সমান কত হবে 3 মাইনাস 3.33 অ্যাঙ্গেল অফ 135 31.86 অ্যাঙ্গেল অফ কত হচ্ছে আমাদের 31.86 অ্যাঙ্গেল অফ 86.87 31.86 অ্যাঙ্গেল অফ 86.87 ভোল্ট। এটা হচ্ছে V2 এর आंसर বের হলো। দেখেন তো V2 এর आंसर বের হলো, এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা? এই V2 যে आंसर বের হলো এই V2 তে কারোর কোনো সমস্যা আছে কিনা? এই V2 তে কারোর কোনো সমস্যা থাকলে বলি। রহমাতুল্লাহ ভাই, রহমাতুল্লাহ ভাই শুনতে পান? কি ব্যাপার সবাই আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না নাকি? জি ভাই শুনতে পাচ্ছি। তাহলে কেউ শুধু आंसर দিচ্ছে না। আচ্ছা, একটু আগে যে কথা বললেন তার নাম নাকি জানো? নাম কাইম। আচ্ছা কাইম ভাই। কাইম ভাই আপনি ম্যাথে কোনো সমস্যা আছে বুঝছেন তো এটা? হ্যাঁ ক্যালকুলেশন বুঝতে পারছি, ক্যালকুলেটরে করলে তো হয়ে যাবে ভাই। এটা আরেকটা কথা হলো এটা যে কি ইকুয়েশন থেকে করা যায় না ক্যালকুলেটরের সাথে? না 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 না, এটা এই নিয়ম আর একটা আলাদা নিয়ম আছে, সেটার কিছু সূত্র আছে। এইজন্য আমি সূত্রের দিকে আগাবো না। আমরা সচরাচর যেভাবে করি আমি সেইভাবেই করলাম, ঠিক আছে? এই অন্য কোনো নিয়মে গেলাম না। আমরা যেভাবে আরেকটা নিয়ম আছে কিন্তু ওই নিয়মটা দেখালাম না। কেন দেখালাম না? কারণ ওই নিয়মের জন্য একটা স্পেসিফিক সূত্র আছে, ওই নিয়মটার জন্য স্পেসিফিক সূত্র আছে। তাহলে আমরা সূত্র দিয়ে কেন যাব? আমরা যদি সাধারণভাবে করতে পারি। হ্যাঁ এইটাই খুব ইজি হইতেছে যে মান বসে আছে ক্যালকুলেশন করে মানটা বাই করে যাচ্ছে। এখন যদি আপনি আরেকটা ভাবে করতে চান ওখানে কিন্তু আবার কয়েকটা সূত্র মুখস্থ করা লাগবে। তাহলে আমরা সূত্রের দিকে আগাবো না, ঠিক আছে? আমরা সাধারণভাবে যদি হয়ে যায় তাহলে সাধারণভাবে করবে, এত সূত্র দেখার তো দরকার নাই। তাহলে V1 তো বের করতে পারছি, V2 বের করতে হলে V1 কি এই জায়গা V2 এর মানটা বসাই দিলে হবে, এই জায়গা V2 এর মানটা বসাই দিলে হবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথে কারো কোনো সমস্যা থাকলে বলি, আমি কিন্তু ম্যাথটা মুছে দেব। যদি কারো কোনো সমস্যা থাকে বলি, না ম্যাথটা মুছে দেব। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই। তাহলে V1 টা একটু বের করে দেই, তাহলে
V1 V2 মান কত হয়েছে 31.86 অ্যাঙ্গেল অফ -86 না +86 -86 হয়েছে দেখেন না হ্যাঁ -86 প্লাস দিছি সরি -86 তাহলে 31 অ্যাঙ্গেল অফ -86 পয়েন্ট কত 7 প্লাস 10 অ্যাঙ্গেল অফ কত 45 তাহলে এখানে आंसर হবে এর সাথে 10 অ্যাঙ্গেল অফ 45 তাহলে 26.28 ঠিক আছে তো আচ্ছা একই কথা একটু কম বেশি আসবে কত 26.28 অ্যাঙ্গেল অফ 70.3 অ্যাঙ্গেল অফ 70.3 ঠিক আছে এটা হলো আমাদের কি নির্ণীত आंसर এটা পড়ে এটা হলো কি V1 এটা হলো কি V2 একদম সাধারণ নিয়ম ঠিক আছে এর থেকে আর সহজ হয় না এখন সহজ ভাবে পড়াইছি ঠিক আছে একটু হয়তো ম্যাথ একটু বড় হইছে কিন্তু এটা কিন্তু একদম সহজ নিয়ম ম্যাথ বড় হলো এখানে মানে বাইরের কোনো নিয়ম নাই আমরা আগে যেভাবে করছি সেম প্রতিস্থাপন 9 এ করছিলাম প্রতিস্থাপন সে প্রতিস্থাপন পদ্ধতিতে করছি যে ক্যালকুলেটর সাহায্যে প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথ করি সে প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথ করি কোনো সূত্র দিয়ে ম্যাথ করি নাই অনেকবার আরো করা যায় আরো একভাবে করা যায় কিন্তু ওখানে সূত্র মুখস্থ করা লাগে তাই আমরা দিকে গেলাম না একদম সহজ নিয়মে করে দিলাম যদি এটাতে কারো আবারও বলতেছি কারো কোনো সমস্যা থাকলে বলি সমস্যা না থাকলে পরবর্তী ম্যাথ চলে যাও আচ্ছা সমস্যা নাই সবাই চুপচাপ কোনো সমস্যা নাই তাহলে এখন বি 41 142 নাম্বারটা চলে যাও 100 এখন এটা কি করলাম 141 তাহলে এখন 142 নম্বরে চলে যাব আমি আপনাদের কাছে খুবই দুঃখিত আসলে আপনাদের বলা হয়েছিল প্রতি সপ্তাহে ক্লাস নেব কিন্তু আসলে সেটা কোনো না কোনো ভাবে একটা মিসিং হয়ে যায় ঠিক আছে গত শুক্রবার যখন বাড়ি গেছিলাম ক্লাসটা নিতে পারি না বাড়িতে তো ক্লাস নেওয়া যায় এইজন্য একটু মাঝে মাঝে ক্লাস নেওয়া হয়ে ওঠে না আর মাঝখানে নেব সপ্তাহের মাঝখানে বিজি শুধু শুক্রবারে এই টাইমটা ফাঁকা থাকে না ভাই প্রবলেম নাই শুক্রবার একদিন হইলেই ভালো অবশ্য কেউ কিছু মনে করে না গত শুক্রবার তো নিতে পারে না গত শুক্রবার বাড়ি গেছিলাম তো নিতে পারে না আপনারা আবার কেউ কিছু ভাববেন না যে ভাই আমাদের বলছে প্রতি সপ্তাহে নিবে কিন্তু ভাই তো দেখতেছি 15 দিন পর পর ক্লাস নিচ্ছে আসলে ব্যস্ততার জন্য বা শুক্রবারের দিন যদি হঠাৎ জরুরি কোনো কাজ করে যায় তাহলে একটু সমস্যা বাড়ি চলে গেলে অবশ্যই জরুরি না বাড়ি থেকে কিভাবে ক্লাস নেবে ভাই এই জন্য আপনাকে মনে কষ্ট পায় না বা আমার উপর কোনো ক্ষোভ রাখেন না ঠিক আছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি জিএফ 80 ওহম 50 ওহম 200 ওহম জিএফ 100 আমাদের কি বলতে বইটাতে বলছি যে ফাইন্ড আউট VA and VB সমান what ফাইন্ড আউট VA and VB সমান what যদিও এই ম্যাথটা আপনারা সবাই পারতেন আর তারপরেও যেহেতু একটু প্রথম ম্যাথটা আসলে তো প্যারালাল সার্কিটটা আমি একটু করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ZT সমান কি হবে যে 200 প্লাস J অফ 100 প্যারালাল মাইনাস জি অফ কত 50 তার সাথে যোগ কত হবে যে প্লাস জি অফ কত 80 কি হবে দেখেন এটা সাথে সিরিজ তার সাথে এটা প্যারালাল তার সাথে এটা কি সিরিজ তাহলে এখানে আমাদের মান কত আসবে টোটালি বইতে পড়া আছে তারপর আমি একটু দেখি 200 প্লাস 100 ভাই সাপ্লাই ভোল্টেজের কি মান দেওয়া নাই আমার ও সরি হ্যাঁ সাপ্লাই মানটা দেওয়া আছে 12 ভোল্ট মাইনাস 50 যোগ 80 29.5 হ্যাঁ 66 পয়েন্ট
কত দিল তাহলে কত হলো 29.5 অ্যাঙ্গেল অফ 66.5 ও দেওয়া আছে তাহলে জেডটি পেলাম তাহলে অবশ্যই এখানে আইটি পাবো আইটি কি যে ভিটি বাই কত জেডটি তাহলে কত হবে যে 120 সরি 12 ভাগ কত অ্যানসার কত হবে 0.406 অ্যাঙ্গেল অফ -66 কত 5 -60.5 তাহলে এখন আমাদের কি এই শাখার কারেন্ট এবং এই শাখা তাহলে এই শাখা যদি ধরি সাপোজ I1 এটা ধরলাম I2 তাহলে এখন I1 I2 বের করব কিভাবে কারেন্ট ডিভাইডেড রুল অনুসারে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা তাহলে I1 এর বিপরীত শাখা কোনটা এটা না যে 200 প্লাস j অফ কত 100 মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্টর ডিভাইডেড বাই কি শাখা দ্বয়ের যোগফল তাহলে j অফ 100 প্লাস 200 মাইনাস j অফ কত 50 শাখা দ্বয়ের যোগফল যোগ হইতো কিন্তু এখানে মাইনাস j অফ 50 না তাই প্লাস মাইনাসে মাইনাস এটা তাহলে আমাদের এখানে কত হবে এটা অ্যানসার গুণন 200 প্লাস 100i ডিভাইডেড বাই 200 প্লাস 100i মাইনাস 50 তাহলে 0.44 কত হবে 0.441 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.97 অ্যাম্পিয়ার সেম ভাবে I2 কত হবে মোট কারেন্ট থেকে এটা বিয়োগ দিলে তো I2 অর্থাৎ এই যে মোট কারেন্ট এখানে আসলো IT কিছু কারেন্ট এখানে ভাগ হইছে তার কিছু এখানে তাহলে IT থেকে এটা বিয়োগ দিলে তো এটা অথবা আবার কারেন্ট ডিভাইডার বিয়োগ দিলে একই মান আসবে 0.406 অ্যাঙ্গেল অফ -60.5 minus 0.441 angle of 53.97 ঠিক আছে তাহলে কথা হবে এখন 0.407 minus 66.5 minus তাহলে কত হচ্ছে 0.098 angle of minus 170 0.098 angle of minus 170 আচ্ছা ঠিক আছে তাহলে এখন VA কত হবে আচ্ছা VB কত হবে যে I2 গুণন কত 200 I2 গুণন কত 200 তাহলে এর সাথে 200 গুণ দিলে পেয়ে যাচ্ছে যে 19.76 angle of minus 170.93 ভোল্ট এটা আমাদের কি নির্ণীত आंसर তাহলে VA आंसर কত যে I1 গুণন কত মাইনাস j অফ 50 তাহলে কত হচ্ছে 0.441 angle of 53.97 গুণন ভাই কথা বলেন কি নোট করে রাখেন এটা হচ্ছে আমাদের কি নির্ণীত आंसर না একবারে সহজ তারপর আমি আপনাদের করে দিলাম ঠিক আছে তাহলে VB ক্যালকুলেটর বই আমার কাছে দেখুন ক্যালকুলাস I2 সরি এটা VA এটা VA I1 এটা VB আচ্ছা এই 22.19 এই ম্যাথে কারো কোনো সমস্যা থাকলে বলি ঠিক আছে নাহলে ম্যাথটা মুছে দিয়ে পরবর্তীতে যাব ম্যাথ একদম ইজি জাস্ট করে দিলাম আমি নতুন আরেকটা কথা বলি তিতাসে আমার সমস্যা নাই ভাই আচ্ছা ঠিক আছে তিতাসে আপনারা এই যদি এই সাইড থেকে দেয় তবে এবারে এগুলো দিতে পারে এই কোনগুলো এই টাইপে দিতে হবে সিরিজ প্যারালাল দিতে পারে ঠিক আছে এবারে ফান্ডামেন্টালও দিবে না পলিফেজও না দেওয়ার সম্ভাবনা বেশি ওয়াটমিটারও না দেওয়ার সম্ভাবনা বেশি তারপর আপনার রেজোনেন্সও না দেওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ এর সম্ভাবনা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট এবার যদি এসি থেকে ধরে তাহলে অবশ্যই সিরিজ প্যারালাল ধরার সম্ভাবনা আছে ঠিক আছে এসি থেকে যদি তিতাসে দেয় তাহলে সিরিজ প্যারালাল দেওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে ওইগুলা দেবে না এটা ঠিক না এটা বলতেছি না এটা দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ওদের সিকোয়েন্স অনুসারে এবার এটার পালা ঠিক আছে বইটির সিকোয়েন্স অনুসারে এবার সিরিজ প্যারালাল দেওয়ার পালা আচ্ছা তাহলে এই টাইপের ম্যাথ আপনারা অবশ্যই অর্থাৎ মিক্স সার্কিট এসি মিক্স সার্কিট গুলো অবশ্যই দেখে যাবেন সিরিজ হোক বা প্যারালাল হোক
একটু ভালো করে দেখে যাবেন, বিগত সময়ের প্রশ্নগুলো এসি মিক্স সার্কিটের দেখে যাবেন। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। শুধু রেজোনেন্সে পড়ে আপনি কিন্তু সময় না হবে না, ঠিক আছে। এখন বইয়ের যেভাবে প্রশ্ন করে এভাবে শুধু রেজোনেন্স পড়লে হবে। রেজোনেন্স পড়ার অবশ্যই সবাই মনিফর্মিস বইটা কিনে ফেলবেন, ঠিক আছে। আর যদি আরেকটু হাই লেভেলের প্রিপারেশন নিতে চান তাহলে যারা গাজীপুরে আছেন তারা হচ্ছে এর বই থেকে কিনে ফেলবেন। নাম কি জানো, ওই যে বিস্টের নিচে মমতা স্টোর আছে, সেখান থেকে আমার এসি সার্কিট শীট আছে এবং ডিসি সার্কিটের শীট আছে। যদি আপনারা রনিপাল রেজোনেন্সের বাইরে, রনিপাল রেজোনেন্সের বাইরে, এগুলোর বাইরে থেকে আরো হাই লেভেলের প্রিপারেশন নিতে চান তাহলে আমার শীট থেকে যে ম্যাথগুলো আছে ওগুলো পড়লেন, ওগুলো অবশ্যই এগুলোর বাইরের ম্যাথ আর কি, ঠিক আছে। কিছু কিছু ম্যাথ আছে এগুলোর বাইরে, মানে রেজোনেন্স প্লাস ওই শীটগুলো করলেই প্রিপারেশন অনেক হাই। ওর বাইরে আর কোনো কিছু করা লাগবে না, দেখবেন সব ওর মধ্যে থেকে অলওয়েজ থাকবে। আচ্ছা, এখন 143 নম্বর। Five ohm, 50 angle of minus 45 J of minus J of 5 কত আছে J of 20 5 J of 10 ohm 5 ohm 20 angle of 30 ডিগ্রি ভোল্ট। আচ্ছা, এখান থেকে আমাদের বলছে VAB সমান সমান হোয়াট বের কর। এই যে VAB সমান সমান হোয়াট, অর্থাৎ এই যে A আর B টা কোথায় আছে B, এই যে A এবং B টা কোথায় আছে এখানে। আমাদের কি বলছে, এর থেকে এই B পর্যন্ত কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা বের করা। অর্থাৎ আমি যদি সার্কিটটা এখান থেকে বের করে নেই, সার্কিটটা কেমন হবে, এই যে এই এটা A, এটা কি B, এই VAB সমান সমান ভয়েস বের করতে বলছে। এটা কত 5 ওহম J of 20 5 ওহম, এই VAB আমাদের কি বের করতে বলছে, ঠিক আছে। তো এটা কিন্তু এখান থেকে এটা বানানো যায় না, আমি জাস্ট দেখালাম। এটা ভোল্ট মিটার, ঠিক আছে, সরি এটা ভোল্ট মিটার, এটা ভোল্ট মিটার, এখান থেকে আমাদের বের করতে বলছে। তাহলে অবশ্যই এখানকার কি লাগবে, কারেন্ট লাগবে, এইটার কারেন্ট লাগবে, এইটারও কারেন্ট লাগবে, কারণ রেজিস্টার ইম্পিডেন্স আগে থেকে আছে। তাহলে প্রত্যেকটার কারেন্ট পাইলে আমরা কি ড্রপ পেয়ে যাব। তাহলে এখানে দেখতেছি যে এটা একটা সিরিজ সার্কিট, এই সার্কিট থেকে এই পথে কোনো কারেন্ট যাচ্ছে না। কিভাবে বুঝলাম এই সার্কিট থেকে এই পথে কারেন্ট যাচ্ছে না? তার কারণ হচ্ছে দেখেন, কারেন্ট যে পথে, কারেন্ট এক পথে যায় এবং অন্য পথে কি করে ব্যাক করে। কারেন্ট যদি এখানে এই দিক দিয়ে যদি যায় তাহলে কিন্তু ব্যাক করার আর কোনো অপশন নাই, কারণ যেই পথে যায় সেই পথে তো ব্যাক করে না। তাহলে অন্য অন্য আর কোনো পথ নেই যার জন্য ব্যাক করার আর কোনো অপশন নাই, ঠিক আছে। যার জন্য কারেন্ট এই পথে যাবে না, এই সার্কিট থেকে এখানে যাবে না, আবার এই সার্কিট থেকেও এই পথে আসতে পারবে। তার মানে শুধুমাত্র এই সোর্সের কারেন্টটা এইদিকে ঘোরাঘুরি করবে, যার জন্য এটা সিরিজ সার্কিট, এটাও কি সিরিজ সার্কিট। তাহলে এটার কারেন্ট কত হবে, অর্থাৎ I5 বলতে, আচ্ছা এইটার কারেন্টটা কত হবে, এইটার কারেন্ট এখানে লিখে সব থেকে বেটার হবে যে এটার কারেন্টটা কত হবে, যে 20 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি ডিভাইডেড বাই 5 + 10 10 প্লাস জি অফ 10। তাহলে কত হবে এখানকার কারেন্টটা, 20 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি ডিভাইডেড বাই 10 প্লাস 10 I, তো 2.5
2.141 মাইনাস 15, 2.141 মাইনাস 15। তাহলে এখন এখানকার কারেন্ট কত হবে, অর্থাৎ এই আইবি কারেন্ট কত হবে, এটা কি হ্যাঁ এটা কি কারেন্ট, এটা কি দেখতেছি আমরা, এখানে আমরা দেখতেছি এটা সিরিজ সার্কিট, তাহলে এখানেও কারেন্টটা কেমন হবে যে 50 মাইনাস 0.45 ডিভাইডেড বাই 5 মাইনাস 0.5, তাহলে কত হবে যে 50 মাইনাস 45 ডিভাইডেড বাই 5 মাইনাস 0.5 কত হচ্ছে 7.07। আচ্ছা তাহলে এখন একটু কারেন্ট ডিরেকশনটা দেখে নিতে হবে, কারণ কেভিএল অ্যাপ্লাই করতে হলে আমরা এখানে কেভিএল দেব, এখানে কি দেব কেভিএল। তাহলে কেভিএল দিতে হলে অবশ্যই কারেন্ট সোর্সটা হয়, কারেন্ট ডিরেকশন লাগে, তাই না। এই কারেন্টটা কোন দিকে, এইদিকে এসে এইদিকে এসে এইদিকে যাচ্ছে, এইদিকে, অর্থাৎ কোন দিকে যাচ্ছে কারেন্ট এই দিকে, এই 5 এর কারেন্টটা কোন দিকে, এইদিকে। তাহলে এই আছে না, এর দিকে কারেন্ট যাচ্ছে, এই 5 ওহম থেকে এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা কোথায় আছে এখানে, তাহলে 5 টা কারেন্ট কোন দিকে, এইদিকে যাচ্ছে না, এই যে এইদিকে যাচ্ছে, অর্থাৎ এখানে কি হবে প্লাস, এটা কি হবে মাইনাস, এই যে এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ এর কাছে মাইনাস, এই যে এর কাছে মাইনাস। সেম এই জায়গা দেখি কারেন্ট এখানে প্লাস প্রান্তে আসছে, তাহলে কারেন্ট এইদিকে বের হচ্ছে, এইদিকে বের হয়ে এইদিকে ঢুকতেছে, অর্থাৎ বির কাছে কি হচ্ছে প্লাস তারপরে মাইনাস, বির কাছে প্লাস তারপরে মাইনাস, তাহলে অবশ্যই এখানে কি প্লাস এখানে কি মাইনাস হচ্ছে, এখানে প্লাস এখানে মাইনাস। আর এই শাখাতে যে কারেন্টটা আছে সেটা অবশ্যই জিরো, কারণ এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে এখানে আমরা এখন কেভিএল দিয়ে কি হবে, তাহলে প্লাস মাইনাস, এখান থেকে যদি কেভিএল দেই যে ভিএম পরের চিহ্ন নিচে, এখানে পরের চিহ্ন যে প্লাস 5 কত কত কারেন্ট কত গুণন 2.141 অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি প্লাস এটা কি 0, তারপরে পরের চিহ্ন প্লাস কত 5 গুণন 7.07 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমাদের ভিএম টা কত বের হবে যে 5 গুণন 2.14 অ্যাঙ্গেল অফ -15 প্লাস 5 গুণন 7.07, পয়সা চলে গেলে মাইনাস, তার মানে মাইনাস आंसर 45.77 অ্যাঙ্গেল অফ 176.53 ভোল্ট, এটা আমাদেরকে নির্ণীত आंसर। ম্যাথটা এখানে ইজি ছিল, তারপর আমি করে দিলাম। এখানে আসছে 42, আমার আসছে 45, কেন কেমন কেন আচ্ছা দেখি 0.707 কারেন্ট ঠিক আছে, তারপরে 1.414 এখানে কারেন্ট কি বলিস 1.414 মাইনাস 0.40, আমরা দেখি তো যে 20 অ্যাঙ্গেল অফ 30 ডিভাইডেড বাই 5 যোগ 5 যোগ 5 যোগ 10 হয় না 1.414, এখানে কত বলেছে 1.414 হবে, অর্থাৎ 1.414। তাহলে আমাদের এখানে অ্যানসারটা কত হচ্ছে, এখানে যে 177 হচ্ছে 42.19, 177 কত 42.19 হবে, 42.19, ঠিক আছে, এটা হচ্ছে নির্ণীত आंसर। এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে বলি। কেভিএলটা একবার বুঝাই দেবো, তাই তো ভাই? আচ্ছা ঠিক আছে, দেখেন কেভিএলটা আমরা এখানে একটা কেভিএল দেব, তাহলে এখানে কেভিএল দেওয়া ঘুরতেছি করব, এই দিকে ঘুরতেছি, আপনি এই দিকে ঘুরতে পারেন যার যা খুশি, ঠিক আছে। তো যখন আমরা এই দিকে ঘুরবো তখন এখান থেকে পরের চিহ্ন নিছি, তাহলে প্লাস ভিএম, তাহলে অবশ্যই এই সোর্স এখানে যে লোডটা আছে এই লোডের পরের চিহ্ন নিতে হবে, এই লোডের কি নিতে হবে পরের চিহ্ন, তাহলে এই লোডের পরের চিহ্ন কি প্লাস, তাহলে এখানে প্লাস ভিএম, তারপরে কি প্লাস এটার ভোল্টেজ ড্রপ, এটা কি 0, তারপরে এখানেও পরের চিহ্ন নিতে হবে যার জন্য প্লাস এই রেজিস্টরে কি ভোল্টেজ ড্রপ, এই যে প্লাস এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে এই ইকুয়াল টু কত হবে প্লাস ভিএম ইকুয়াল টু এই মানটা অটোমেটিক ভাবে চলে যাবে যদি ক্যালকুলেটর করেন, ঠিক আছে। দেখেন আর কারো কোনো সমস্যা থাকলে বলি, কোনো প্রশ্ন থাকলে বলি, সমস্যা নাই, যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলি। কোনো সমস্যা নাই, চালিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা 42-43 নম্বরটা হইল, অ্যাকচুয়ালি 42-43 নম্বরটা হলো
144 নাম্বারটা 144 নাম্বারটা এর আগে একবার করা হয়েছে, ঠিক আছে? 144 নাম্বারটা এর আগে করা হয়েছে, তো এখন করে দিলাম না, সেম এর আগে একবার করা হয়েছে। 145 নাম্বার এবং 142 একই 145 142 একই, তাই এটা করে দিলাম না। আচ্ছা, তারপরে যেভাবে আমি করালাম 142 যেভাবে করালাম 145 সেম, অন্য কোনো নিয়ম নাই, জাস্ট এখানে তাৎক্ষণিক ভোল্টেজ চাইছে, জাস্ট কি চাইছে? তাৎক্ষণিক ভোল্টেজ, আর কোনো কিছু না, ঠিক আছে? তারপরে 146 একই, 142 এর মতো 146, আলাদা কোনো নিয়ম নাই, একদম সেম। তারপরে 147 ওই একই সিরিজ সার্কিট, এখানে জটিল কোনো ম্যাথ এটা না। 148 নম্বর সেম, এখানেও কোনো জটিল কোনো কিছু নাই, ঠিক আছে? 148 নম্বরও সেম। আচ্ছা, যদিও 148 নম্বর একটু বলে দেই, এটা সেম, আসলে কঠিন কোনো জিনিস আসে না, ঠিক আছে? বারবারই একই জিনিস রিপিট দেয়, মানটা জাস্ট চেঞ্জ করে দেয়, ঠিক আছে? 148 নম্বর যে সার্কিটটা দেওয়া আছে, আচ্ছা ভাই, আপনারা তো অনেকের কাছে বলি যে আমি সেম টাইপের ম্যাথ কিন্তু করে দিচ্ছি না, ঠিক আছে? ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ করে দিচ্ছি, দেখি কার কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নাই, আপনি যেগুলো এক্সেপশনাল সেগুলোই করে দিবেন, যেগুলো একটু আলাদা থাকবে সেগুলো করে দিবেন। হ্যাঁ, তারপরে যদি আপনাদের আমি এর আগের ক্লাসও বলছি, আবারও বলতেছি, তারপরে আমি যেগুলো স্কিপ করতেছি এগুলোতে যদি সমস্যা থেকে থাকে আমাকে পরে যেদিন ক্লাস নেব সেদিন বলবেন, আমি অবশ্যই সেটা সলভ করে দেবো। কিন্তু আমার চোখে আমি যেটা বুঝি যে একই নিয়ম যেগুলো, সেগুলোর মধ্যে যেটা বেশি বড় সেটা করে দিই, আর যেটা ভিন্ন নিয়ম সেটা আমি করে দেওয়ার চেষ্টা করি। কারণ একই নিয়মের ম্যাথগুলো, সব ম্যাথগুলো যদি আপনাদের করে দিই, তাহলে আপনাদের কখনো এটা মানে সমাধান করা সম্ভব না, ঠিক আছে? এত অল্প সময় কখনো এই বইটা শেষ করা সম্ভব না, তাই আমি ভিন্ন ভিন্ন নিয়মগুলো করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এখানে যদিও সব করে দেওয়া আছে, তারপরেও আমি ভিন্ন ভিন্ন যেগুলো আছে সেগুলো করে দিই। আচ্ছা, তাহলে 150 নম্বরের ম্যাথটা দেখি। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এটা যে হুবহু দিবে তা না, মানে এরকম এসি সার্কিট এবং ডিসি সার্কিট, এসি একটি সার্কিটের মধ্যে এসি সিগন্যাল এবং ডিসি সিগন্যাল উভয়ই আছে, এরকম ম্যাথগুলো একটু গুরুত্বপূর্ণ, সেই ম্যাথগুলো আমরা দেখি, ঠিক আছে? আর আমি কি দেওয়া আছে? একটি ই, যে সার্কিটের ই সমান কত আছে? তাৎক্ষণিক ভোল্টেজ 12 প্লাস 10 sin 2t, 12 প্লাস 10 sin 2t দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি বলছে যে ফাইন্ড দ্য কারেন্ট, ইনপুট ফাইন্ড দ্য কারেন্ট। তাহলে এখানে আমাদের সার্কিটে কেমন আছে? 3 ওহম, 0.125 ফ্যারাড, 0.125 ফ্যারাড, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে বলছে যেটা দিছে, সিগন্যাল দিছে, সোর্সটা দিছে ই 12 প্লাস 10 sin 2t, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে প্রথমটার সাথে দেখেন কোনো কোণ নাই, প্রথমটার সাথে কোনো কোণ নাই, তাৎক্ষণিক না, সরি, প্রথমটার সাথে সাইন বা কস কোনো কিছু নাই। যদি তাৎক্ষণিক তাহলে অবশ্যই সাইন কস থাকার কথা ছিল, যেহেতু নাই তাহলে বুঝতে হবে এটা কি? ডিসি। তাহলে ডিসি ভোল্টেজ, ডিসি। আর এই যে ই মানে তো তাৎক্ষণিক, এটা আমরা সবাই বুঝি। আর এখানে দেখেন সাইন আছে, সাইন কস আছে, আর ফ্রিকোয়েন্সির মানও আছে, তাহলে অবশ্যই এটা এসি, তাহলে অবশ্যই এটা কি? এসি। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে একটি সার্কিটের মধ্যে এসি সিগন্যাল এবং ডিসি সিগন্যাল উভয়ই প্রদান করছে, একটি সার্কিটের মধ্যে এসি সিগন্যাল এবং ডিসি সিগন্যাল উভয়ই প্রদান করছে। তাহলে আমরা করি, কোনো অসুবিধা নাই, যে এই একটা সার্কিট, এই যে একটা এসি দিলাম, তার নিচে একটা কি দিলাম? ডিসি দিলাম, এটা প্লাস মাইনাস, এখানেও কি হবে? প্লাস মাইনাস, প্লাস দিলাম। এই ভোল্ট ডিসি কত? 12 ভোল্ট, এসি কত? 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, 10 অ্যাঙ্গেল অফ কত? 0 ডিগ্রি, আমরা এটা পাইলাম, ঠিক আছে? হোয়েন সুপারপজিশন নিয়ম, হোয়েন 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, মানে এটা এসি কিন্তু
ইজ অ্যাক্টিভ, ইজ অ্যাক্টিভ, তখন সার্কিটটা কেমন হবে? (0.125 ফ্যারাড 3 ওহম 10 sin 0 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে xc টা কত হবে তখন 1/2 পাই f c 2 পাই f c, তাহলে কত হচ্ছে 1/2 পাই f এর মান কত 2, 2 পাই f এর মান কত আছে 2, তার কারণ এটা মানে কি ওমেগা, তাহলে এখানে এটার সাথে যদি তুলনা করি কি থাকে sin ওমেগা t, তাহলে t আছে তাহলে এটা কিসের মান, ওমেগা এটার সাথে তুলনা করেন তাহলে বুঝবেন যে এটা 2, ওমেগার মান কত 2, তাহলে 2 পাইছেন আর ওমেগা সমান 2 পাই f, তাহলে 2 পাই f মানে কত 2 পাইলাম গুণন c, c এর মান কত আসলে 0.125, তাহলে মানটা আমাদের এখানে কত আসলো 4। আচ্ছা দেওয়া আছে আমি করি ওখানে যা দেওয়া আছে ইকুয়েশন যদি মানে ক্যালকুলেশন যদি একটু ভুল টুল হয় তাহলে তো অসুবিধা নাই, আমাদের মেন হচ্ছে প্রসেসটা, ঠিক আছে? তাই বারবার ক্যালকুলেটর চাপলাম না, ক্যালকুলেটর বারবার চাপতে গেলে দেখা যাচ্ছে না চাপলে ম্যাথটা একটু বেশি করানো যাবে, ঠিক আছে? তাই আমি ক্যালকুলেশন চাপলাম না, বইতে যে आंसर দেওয়া আছে সেটা দিয়ে করে দিলাম, যদি ভুল থাকে আপনারা তো সঠিক করতে পারবেন, অসুবিধা নাই, ম্যাথ করাটা আমাদের জরুরি, ঠিক আছে? যদি মানটা এইটুকু দেখাই তাদের ব্যাপার না, আমাদের করাটা হচ্ছে ম্যাথ করাটা জরুরি, এখন শিখতে আসছি তাই ম্যাথ করতে হবে। যাই হোক এসি সমাধান এটা পাইলাম, আর মান তো দেওয়া আছে, তাহলে এই অবস্থায় আমাদের জেডটি তো পাইলাম, তাহলে এই অবস্থায় আমাদের টোটাল কারেন্ট কত হবে? আচ্ছা এখানে আমাদের চাইছে কি ওয়েট, আমাদের কি চাইছে এখানে কারেন্ট, এই সার্কিটে কি চাইছে কারেন্ট চাইছে, ছোট হাতের আই, তাহলে ছোট হাতের আই মানে কি তাৎক্ষণিক কারেন্ট, ছোট হাতের আইটা মানে কি তাৎক্ষণিক কারেন্ট চাইছে, ঠিক আছে? যে কারেন্ট সমান কি ওয়াট, তাহলে এই অবস্থায় আমাদের কি আইএম কত হবে ম্যাক্সিমাম, মানে 10 অ্যাঙ্গেল অফ 0 ডিভাইড বাই কত 3 মাইনাস 0.4, তাহলে 10 অ্যাঙ্গেল অফ মাইনাস 3 0.4 কত হবে এখানে কত হচ্ছে 2 অ্যাঙ্গেল অফ 53 পয়েন্ট কত 2 তো হ্যাঁ 2 অ্যাঙ্গেল অফ কত 53.13, ঠিক আছে? আইএম লিডিং, ঠিক আছে? তাহলে এই অবস্থায় তো আমরা আইএম পেলাম, তাহলে এইবার আচ্ছা এই অবস্থায় আইএম আমাদের লাগবে কি আই, লাগবে কি আমাদের আই লাগবে, তাহলে আই সমান কেমন হচ্ছে 2 sin ওই যে যেমন ছিল তেমনই sin 2t অ্যাঙ্গেল কত প্লাস 53.13, তাহলে এই অবস্থায় কারেন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এখন when 12 ভোল্ট, এটা কিন্তু ডিসি, when 12 ভোল্ট অ্যাক্টিভ, when 12 ভোল্ট অ্যাক্টিভ, এটা কিন্তু ডিসি, তাহলে এই অবস্থায় ডিসি 125 ফ্যারাড 3 ওহম 12 ভোল্ট, তাহলে এই অবস্থায় এক্স এর সমান কত হবে, এক্স এর সমান হবে এই অবস্থায় ফ্রিকোয়েন্সি কত 0, কারণ আমরা জানি ডিসি তে ফ্রিকোয়েন্সি কত হয় 0, আমরা জানি ডিসি তে ফ্রিকোয়েন্সি কত হয় 0, তাহলে কি 2 পাই এফ, এফ মানে 0, সি, সি মানে 1.25, সি মানে কত 1.25, তাহলে এখানে আমাদের কি আসছে 1/ইনফিনিটি, সরি 1/0, কি আসছে 1/0, যার মানটা কি আসে ইনফিনিটি, ইনফিনিটি মানে এই যে ক্যাপাসিটরটা কি হয়ে যাবে ওপেন, আর ক্যাপাসিটর ওপেন মানে কি কারেন্ট সমান কত 0, ক্যাপাসিটর ওপেন মানে কি কারেন্ট সমান 0, তাহলে টোটাল আই আমাদের কি বের হচ্ছে, টোটাল আই অর্থাৎ এসি এবং ডিসি সার্কিটের এসি এবং ডিসি সার্কিটের বেলায় অর্থাৎ রেজাল্টেন্ট যে কারেন্ট, রেজাল্টেন্ট কারেন্টটা কত হচ্ছে আমাদের, যে এটা আই ডিসি, এটা কি আই এসি, যে আই ডিসি যোগ আই এসি, তাহলে ডিসি তো 0, তাহলে এসি কত 2 sin 2t প্লাস 53.13 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের নির্ণীত অ্যানসার। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা, আমি আরেকটা জিনিস এখান থেকে দেখাবো, এখান থেকে আরেকটা প্রশ্ন হয় সেটা দেখাবো, আগে দেখেন এটা দেখার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা কারো কোনো সমস্যা নাই, তাহলে মুছে দিলাম। আমি একটা জিনিস দেখাবো, সবাই দেখি। আচ্ছা এটা তো বুঝলাম যে তাৎক্ষণিক মানটা কিভাবে বের করে, তাৎক্ষণিক মানটা কিভাবে বের করে এসি এবং ডিসি সিগন্যাল গুলো কিভাবে বের করে দেখলাম। এবার যদি বলতে হয় আরএমএস মানটা কত, সাপোজ এই ভোল্টেজটা দেওয়া আছে,
বলবে আরএমএস মানটা কত, কি এই ভোল্টেজটা দেওয়া আছে এর আরএমএস মানটা কত এটা বলছি, তাৎক্ষণিক মান বের করতে পারছি। যদি আরএমএস বলতো তাহলে কত হতো, কারেন্টটা দেখতেছি আগে সাপোজ সিগন্যাল দেওয়া আছে, সিগন্যাল যদি আরএমএস বলতো যে এই ভোল্টেজটার আরএমএস ভোল্টেজটা কত, এই রেজাল্টেন্ট ভোল্টেজ আরএমএস ভোল্টেজটা কত, তাহলে এর মানটা কত হইতো সেটা আমরা একটু দেখি। অনেকেই পারি আবার অনেকেই পারি না, কোনো সমস্যা নাই, করে দিচ্ছি। ভি আরএমএস সমান হবে হচ্ছে যে ভি ডিসি স্কয়ার যোগ ভি এসি আরএমএস স্কয়ার, ঠিক আছে। তাহলে ভি ডিসি ডিসি কত 12 ভোল্ট স্কয়ার যোগ এসি আরএমএস কত 10 ভাগ √2, কারণ এটা তো ম্যাক্সিমাম স্কয়ার। তাহলে এখানে এসি আরএমএস টা কত হবে, সরি হ্যাঁ মানে রেজাল্টেন্ট আরএমএস, সরি এসি আরএমএস না, এটা হচ্ছে কি রেজাল্টেন্ট আরএমএস। এই যে এটা রেজাল্টেন্ট আরএমএস, এই দুইটার আরএমএস ভোল্টেজ একর হচ্ছে আরএমএস ভোল্টেজ 12 স্কয়ার যোগ 10 স্কয়ার 13.92 ভোল্টেজ। সেম ভাবে যদি বলতো আই আরএমএস কত, রিজাল্টেন্ট কারেন্টের আরএমএস ভ্যালু কত, সেম হইতো যে আই ডিসি স্কয়ার যোগ আই এসি আরএমএস ডিভাইডেড বাই আর এসি তো আরএমএস আবার ডিভাইড বাই স্কয়ার। তাহলে এখানে তো ডিসি তো 0, এখানে ডিসিটা কি 0, তাহলে 0 যোগ এসি আরএমএস মানে কি 2 ভাগ কত √2 স্কয়ার, 2 বাই কত √2 স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে আমাদের স্কয়ার স্কয়ার কেটে যাচ্ছে, স্কয়ার রুট কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে যে 2 ভাগ √2 যে 1.414 দেখেন তো এটাতে কোনো অসুবিধা আছে কিনা। যদি তাৎক্ষণিক চাইতো তাহলে আমি দেখছি, যদি আরএমএস চাইতো তখন কেমন হতো সেটাও কিন্তু দেখাই দিলাম। দেখে তো কার কোনো অসুবিধা থাকলে বলি, তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। আজকে অবশ্যই আমাদের এই সার্কিট এটা শেষ করে দেব, ঠিক আছে, এই বিগ সার্কিট শেষ করে দেব, তারপরে দিন আমরা পরে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কোনো সমস্যা নাই, এটা মুছে দিলাম। এখন কোথায় যাবে 151 নম্বর ম্যাথ, 151 নম্বর ম্যাথ। এই ম্যাথটা তো অনেক রকম হয়, এখানে তো একরকম দেওয়া আছে। Eight ohm, 4 ohm, J of 5 ohm, minus J of 6 ohm. Dash angle of 0 voltage. Dash angle of 0 voltage. ঠিক আছে, আমাদের কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য লোড রেজিস্ট্যান্স, load resistance, maximum average power, drawn the circuit, what is the maximum average power? কি বলছে যে ZL সমান সমান what, ZL সমান সমান what এবং PL এর max সমান সমান what, অর্থাৎ কি বলছে লোডের সর্বোচ্চ পাওয়ার কত এবং লোডের মানটা কত এবং লোডের মানটা কত, কিসের মাধ্যমে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম এভারেজ ট্রান্সফার ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার। তাহলে এসি বেলায় আমরা তো ডিসি তে দেখছি যে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনটা দেখছি, ডিসি তে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন দেখছি, তাহলে এসির বেলায় কেমন হবে, তাহলে কি এসির বেলায় কেমন হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এসির বেলায় কেমন হবে। দেখেন ডিসি তে শুধু ছিল লোড হিসেবে কি ছিল শুধু রেজিস্টর, কিন্তু এসি তে লোড হিসেবে রেজিস্টর থাকে না, রেজিস্টর থাকতে পারে লোড হিসেবে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে,
আবার ইম্পিডেন্স থাকতে পারে। আবার ইম্পিডেন্সের মধ্যে অনেক ইম্পিডেন্সের মধ্যে কি থাকতে পারে যে আর এল অথবা আর সি এগুলো থাকতে পারে। মানে এসি তে কয়েক রকম হয়, এসি তে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার কয়েক রকম হয়। এখানে যেহেতু দুই রকম দেওয়া আছে, সরি এক রকম দেওয়া শুধু জোডের এক রকম দেওয়া আছে, তাহলে সেটা কি এক রকম ভাবে দেখাবো, তার কোনো উপায় নেই। সাপোজ মানে এখানে জেড ঠিক আছে, যদি জেড এল আননোন হয়, অর্থাৎ যদি জেড এল পরিবর্তন হয় তখন একরকম। যদি লোড যদি জেড এল, সাপোজ লোড এটা এখানে কত আছে এল আছে, সাপোজ কি লোড আছে এটা, সাপোজ লোড কি এটা, এই আর এর লোডের মধ্যে যদি আর পরিবর্তন হয় তখন আরেক রকম। তারপরে আবার আর এর লোডের মধ্যে এল পরিবর্তন তখন কিন্তু আরেক রকম। আবার আর সি লোডের মধ্যে যদি সি পরিবর্তন হয়, অর্থাৎ সি ভেরিয়েবল হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার আরেক রকম, ম্যাক্সিমাম পাওয়ার আরেকভাবে করতে হয়, তখন আরেকভাবে করতে হয়। অর্থাৎ এই প্রত্যেকটার জন্য প্রত্যেক রকম হয়, প্রত্যেকের জন্য প্রত্যেক রকম হয়, এক একটার জন্য এক এক রকম, ঠিক আছে। আবার যদি শুধু আর থাকে, লোডে যদি শুধু আর থাকে, অর্থাৎ লোডে যদি শুধু আর থাকে আর সেটা যদি ভেরিয়েবল হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আরেক রকম হয়, ঠিক আছে। অনেক রকমের হয় এখানে, ঠিক আছে, প্রায় 4 রকমের। তো এইগুলো আমি এখানে দেখালাম না, মানে এখানে শুধুমাত্র জেড এর, অর্থাৎ কোনটা কন্ডিশন আছে, শুধু জেড এর পরিবর্তনশীল, শুধু এটাই দেওয়া আছে। অর্থাৎ জেড এর মানে কি আরো পরিবর্তন, এই যে জেড এর মধ্যে কি আছে আরো আছে এক্সেল আছে, অর্থাৎ আরো পরিবর্তন এক্সেল পরিবর্তন, আরো ভেরিয়েবল এক্সেল ভেরিয়েবল, শুধু এটা দেওয়া আছে। পরবর্তী একটা মেথড আছে তাও জেড এর, তাহলে জেড এর যেহেতু দেওয়া আছে তাহলে জেড এর টাইপ করে দিলাম। এর থেকে যদি আপনারা অন্য কিছু করতে চান তাহলে স্বাধীন বইতে দেখেন আসে, ঠিক আছে, স্বাধীন বইতে এগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা জেড এর টা যত পরিবর্তন, তাহলে জেড এর টা কিভাবে বের করে আমরা একটু দেখব। আচ্ছা, ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার আমরা তো দেখছি ডিসি তে যে থেভেনিনের মাধ্যমে করছি, আমরা কিসের মাধ্যমে করছি, থেভেনিনের মাধ্যমে করছি। তাহলে থেভেনিনের মাধ্যমে করি, তাহলে এখানে কি জেড এর এখানে কি লোডটা খুলে ফেলবো। থেভেনিনের নিয়ম কি, যে প্রথমে লোডটা খুলে ফেলবো, সেই লোডের সাপেক্ষে বাকি সোর্সগুলো কি করব, সেই লোডের সাপেক্ষে আমরা কি মূল আমরা কি করছিলাম থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করছিলাম। এখানে কি থেভেনিন ইম্পিডেন্স, ডিসি তে থেভেনিন রেজিস্ট্যান্স ছিল, এখানে থেভেনিন ইম্পিডেন্স। কিভাবে, যে এখানে এটাকে সোর্স কল্পনা করে, এটাকে সোর্স বিবেচনা করে বাকি সাইডে যত সোর্সগুলো থাকবে সেই সোর্সগুলো কি ইনঅ্যাক্টিভ করব। কিভাবে ইনঅ্যাক্টিভ, ভোল্টেজ সোর্স হলে শর্ট, কারেন্ট সোর্স হলে ওপেন, এভাবে ইনঅ্যাক্টিভ করে এই সোর্সের সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স আমরা কি করব নির্ণয় করব। এভাবে আমরা ডিসি তে করছি, এসি তেও সেম, ঠিক আছে, এসি তেও সেম। তাহলে লোড রেজিস্ট্যান্স প্রথমে খুলে ফেললাম, লোড রেজিস্ট্যান্স কি করলাম প্রথমে খুলে ফেললাম, তাহলে এখানে নাম দিলাম কি ভিটিএস, নাম কি দিলাম ভিটিএস। তাহলে ভিটিএস এর নাম দেয়া, তাহলে এটা কি শর্ট, এটা কি শর্ট, এটা যদি শর্ট হয় তাহলে এই ভিটিএস এর সাপেক্ষে জেডটিএস কেমন হবে, ভিটিএস সাপেক্ষে জেডটিএস কত হবে, যে 4 parallel 8 minus j of 6, 4 parallel 8 minus j of 6, যোগ কত হবে j of 5। তাহলে জেডটিএস কত আছে আমি দেখে সরাসরি বসাই দিলাম, 4 parallel 8 minus j of 6 plus j of 5, ঠিক আছে, মান কত দিছিলাম 2.93 plus j of কত 4.467 plus j of 4.467 ohm, 467 ohm, ঠিক আছে। আচ্ছা, এই এতটুকু যতটুকু আমরা করলাম, এই এতটুকু এবং ভিটিএস যে বের করা আছে, আগে ভিটিএস টা নির্ণয় করি, পরে যাচ্ছে কারণ ভিটিএস টাও নির্ণয় করব। তাহলে ভিটিএস যদি নির্ণয় করি, এখানে তো একটা ওপেন, তাহলে এটা তো ওপেন ছিল, এখানে জাস্ট একটা ভোল্টমিটার লাগিয়েছি, এখানে জাস্ট ভোল্টমিটার লাগিয়েছি যার নামটা কি দিয়েছি ভিটিএস, এটা ওপেন। তাহলে ওপেন হলে কি এখানে যে লোডটা দেওয়া আছে, এই লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কি হবে শূন্য। ওটা যদি ওপেন হয় তাহলে এই লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত হবে শূন্য। তাহলে এটা শূন্য হলে এই লোডটা তো কি হয়ে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এখন কি সার্কিটটা কি হয়ে যাচ্ছে সিরিজ হয়ে যাচ্ছে। তাহলে সিরিজের বেলা অবশ্যই আমরা কি এখানকার ভোল্টেজ এখানে এটার ভোল্টেজ মানে কি ভিটিএস, তাহলে এটার ভোল্টেজ বের করতে পারবো ভিটিএস কিসের মাধ্যমে, ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে, যে ভিটিএস সমান কি মোট ভোল্টেজ গুণন ওখানকার কি ইম্পিডেন্স, ইম্পিডেন্স কত 8 মাইনাস j অফ কত 6 ডিভাইড বাই কি টোটাল ইম্পিডেন্স 4 প্লাস 8 মাইনাস j অফ কত 6। তাহলে এখানকার ভোল্টেজটা কত আসবে, এখানে যে 7.454
অ্যাঙ্গেল অফ মাইনাস 10.3। এটা মান ক্যালকুলেটরে কত আছে জানি না, বইতে যেটা দেওয়া আছে আমি সেটাই দিলাম, নিয়ম এটা, ঠিক আছে। তাহলে 7.455 এটা পেয়ে গেলাম। তাহলে ভিটিএস এ পেলাম, জেডটিএস এ পেলাম। আমাদের থেভেনিন যে সার্কিট অঙ্কন করলো, সরি এই যে এটা কি জেডটিএস, এটা কি জেডএল, আর এই জেডএল এর পাওয়ারটা নির্ণয়, মানে এই সার্কিটে জেডএল পাওয়ার নির্ণয় আমাদের বলছে, এখানে তো জেডএল পাওয়ার নির্ণয় বলছে। তাহলে এখানকার মানটা পেয়ে গেছি কত, 7.454 অ্যাঙ্গেল অফ কত 10 প্লাস 3, আর জেডটিএস কত পাইছি 2.93 প্লাস জে অফ কত 4.467 পেয়েছি। তাহলে এখন আমাদের লাগবে কি জেডএল, কি লাগবে জেডএল। এই যে আমি এখন যতটুকু করছি এতটুকু সবার বেলায় সেম, এতটুকু কি সবার বেলায় সেম। সবার বেলায় বলতে কি বোঝাচ্ছি, যদি এই যে লোড রেজিস্ট্যান্স জেডএল হয় তাও যতটুকু করছি এতটুকু করতেই হবে। যদি লোড রেজিস্ট্যান্স শুধু যদি লোডে শুধু যদি ইম্পিডেন্স থাকে এবং সেটা যদি ভেরিয়েবল বলে, লোডে যদি ভেরিয়েবল ইম্পিডেন্স থাকে তাও এতটুকু করতে হবে। লোডে যদি ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকে তাও এতটুকু করতে হবে। লোডে যদি ভেরিয়েবল ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকে তাও এতটুকু করতে হবে। অর্থাৎ লোডে যতটুকু যেটাই থাক না কেন আমাকে এতটুকু করতেই হবে, তাহলে আমাদের কি এর পরে হচ্ছে পরিবর্তন হবে, কি অনুসারে, লোড অনুসারে। যে লোড কি টাইপ দেওয়া আছে, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ নাকি রেজিস্টিভ, এটা আমাদের তখন দেখতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখতেছি আমরা লোডে কি দেওয়া ছিল জেডএল, অর্থাৎ আমাদের কি জেডএল পরিবর্তন ছিল, অর্থাৎ লোড ইম্পিডেন্স পরিবর্তন। তো লোড ইম্পিডেন্স যদি পরিবর্তনশীল হয় তখন জেডএল সমান হবে কি জেডটিএস কনজুগেট কি, যে থেভেনিন হেড, এই কনজুগেট মানে অ্যাঙ্গেলটার বিপরীত, অর্থাৎ জেডটিএস এর যে মানটা আসছে হুবহু সেম মানটা আসবে, জাস্ট কোনটা আগে যদি প্লাস থাকে এখন মাইনাস, আগে যদি মাইনাস থাকে এখন কি হবে প্লাস হবে, এটাকেই বলা হচ্ছে কনজুগেট, ঠিক আছে। তাহলে জেডটিএস কত ছিল 2 প্লাস ইনটু 93, আগে প্লাস ছিল এখন কি হবে মাইনাস, জেড কত 4.467। যদি এখানে সাপোজ যদি অ্যামপ্লিটিউড আসতো এবং কোনটা অবশ্যই এখানে কি আসতো প্লাস হইতো, তাহলে আমরা এখানে সেটাও বসাতে পারতাম যে অ্যামপ্লিটিউড কি হইতো, এখানে কত আছে, কত মানটা সেটা জাস্ট একটু দেখাই দিতাম তাহলে সব থেকে বেটার হবে। 2.93 প্লাস 4.467, তাহলে এই কত আসছে 5.34 অ্যাঙ্গেল অফ 57.73। যদি আমরা পুরান মানটা বসাইতাম তাহলে এখানে সেম বসাইতাম, জাস্ট কোনটা এখানে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে দিতাম, সেম, আর কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের কি নিয়ম অনুসারে জেডএল পেয়ে গেলাম, জেডটি তো আছে, আবার ভিটিএস এর দেওয়া আছে। তাহলে অবশ্যই এই সার্কিটে কি পাবো আমরা এখন, এই সার্কিটে অনায়াসে আমরা কি বের করতে পারবো, কারেন্ট বের করতে পারবো। এই সার্কিটে অনায়াসে কি বের করতে পারবো, কারেন্ট। তাহলে কারেন্ট বের করতে পারলে এখানকার কি পাওয়ার বের করতে পারবো খুব সহজে। তাহলে এই সার্কিটে কারেন্ট সমান কি হবে, I সমান V বাই টোটাল জেডটি, তাহলে V কত 7.454 অ্যাঙ্গেল অফ কত -10 অ্যাঙ্গেল অফ কত -10 তাহলে কি ডিভাইড বাই কি হবে জেডটি মানে কি এইটা যোগ এইটা, তাহলে কত হচ্ছে 2.93 প্লাস জে অফ 4.467 প্লাস 2.93 মাইনাস জে অফ 4.467। তাহলে আমাদের এখান থেকে অ্যাঙ্গেলটা কত আসবে, কারেন্টটা কত আসবে 7.454 তো কারেন্ট ভোল্টেজ 7.454 অ্যাঙ্গেল অফ -10.3 অ্যাঙ্গেল অফ -10.3 ডিভাইড বাই এটারে তো কেটে যাবে, তাহলে 2.93 গুণন 2 কত হচ্ছে, তাহলে যে 1.27 অ্যাঙ্গেল অফ -10.3 1.27 অ্যাঙ্গেল অফ -10.3, এটা আমাদের কি আসলো কারেন্ট আসলো। তাহলে এখন অনায়াসে আমরা কি বের করতে পারবো,
পাওয়ার বের করতে পারবো কি অনায়াসে পাওয়ারের সূত্র কি জানি আমরা আই স্কয়ার আর পাওয়ারের সূত্র কি জানি আমরা আই স্কয়ার আর জানি তাহলে আই স্কয়ার আর মানে কি 1.27 স্কয়ার গুণন আর আর মানে কি এই যে লোডের আর কারণ লোডের পাওয়ার বের করতে হচ্ছে কি পাওয়ার এটা অ্যাক্টিভ পাওয়ার বের করতে অ্যাক্টিভ পাওয়ার কারণ রেজিস্টার হয় তাহলে লোডের আর কত লোডের আর 2.93 গুণন 2.93 তাহলে কত হচ্ছে 1.27 গুণন 2.93 ওখানে ভিআই কষ্টটা দিলেও হবে একই কথা তাহলে 3.72 কত হচ্ছে আমাদের 3.72 ওয়াট কত হচ্ছে আমাদের 3.72 ওয়াট ঠিক আছে 2 i স্কয়ার আর দেখেন যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলি সেম নিয়ম সেম সব কারো কোনো সমস্যা থাকলে ম্যাথটাতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলি ভাই কোনো সমস্যা নাই কিন্তু অন্য ব্যাপারে একটা কথা ছিল বলবো কি অবশ্যই বলেন ও তিতাসের ব্যাপারে যদি কোনো একটু সাজেশন দিতেন এখানে যদি ভুল হয়েছে এখানে তো হবে যে 4.72 4.72 ঠিক আছে 4.72 আচ্ছা কেউ কিন্তু একটা প্রশ্ন করলো না যে ভাই রনি পারভেজ ভাই আপনার আসলে তার ডবল কারণটা কি এই কথা কিন্তু কেউই বললো না উচিত ছিল সবারই বলা ভাই বলবো কিভাবে আমার কাছে তো বই নাই দেখতে পারতেছি না বাকি কারোর কাছেই বই নাই আমার কাছেও বই নেই ভাই আচ্ছা আচ্ছা শুনেন এই ডাবল আসার একটাই কারণ রনি পারভেজ ভাইয়ের বইতে এই যে মানটা দেওয়া আছে 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ভি এটা ধরছে ম্যাক্সিমাম ভ্যালু এটা ধরছে কি ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু মূলত এটা তো ম্যাক্সিমাম নয় এটা হবে কি আরএমএস ভ্যালু এটা কি হতে হবে আরএমএস ভ্যালু কারণ এর আগে আপনাদের বলছি বা শেখাইছি যদি তাৎক্ষণিক মান না দেওয়া যদি তাৎক্ষণিক মান দেওয়া থাকে তাহলে সেটা হবে ম্যাক্সিমাম অথবা যদি বলে দেয় যে ম্যাক্সিমাম তাহলে হবে ম্যাক্সিমাম আর যদি কোনো কিছুই বলে না দেয় তাহলে এটা কি ধরতে হবে অবশ্যই আরএমএস ধরতে হবে তাহলে এটা কি ধরতে হবে অবশ্যই আরএমএস ধরতে হবে কিন্তু রনি পারভেজ ভাই ওটা সলিউশন করছে ম্যাক্সিমাম দিয়ে ভাই এটা কিভাবে সলিউশন করলো ম্যাক্সিমাম দিয়ে সেটা আমি বলে দিচ্ছি ভাই এটা করছে যে সাদিকু বইতে দেওয়া আছে না সাদিকু বই অনুসারে সে এখানে সলিউশন করে দিয়েছে সাদিকু অনুসারে সে এখানে সলিউশন করে দিয়েছে সাদিকুতে কিভাবে দেওয়া আছে সাদিকুতে প্রত্যেকটা এরকম যদি দেওয়া থাকে কোনো কিছু না বলা থাকে যে আরএমএস না ম্যাক্সিমাম কোনো কিছু না দেওয়া থাকে না বলা থাকে তখন সাদিকু ওরা কি করে উনি মানে সাদিকু যিনি আছে তিনি হচ্ছে এটাকে ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিয়ে করছে সেটা ফার্স্টে বলা আছে যে প্রত্যেক আননোন যেগুলো আছে কথাগুলো আছে যে ম্যাক্সিমাম নাকি আরএমএস এগুলো উল্লেখ না থাকলে সে এগুলাকে ম্যাক্সিমাম ধরে করবে এটা সে ফার্স্টে বলে দিয়েছে বইয়ের ফার্স্টে লেখা আছে ঠিক আছে তার মানে এটা ম্যাক্সিমাম ধরলে তাহলে ম্যাক্সিমাম ধরলে তো পাওয়ার এখানে দ্বিগুণ আসবেই আমরা তো আরএমএস ধরছি যার জন্য পাওয়ার কি আছে 7.45 সরি ম্যাক্সিমাম ধরলে পাওয়ার অর্ধেক তো আসবেই কিন্তু আমরা আরএমএস ধরছি যার নাম যার জন্য 4.72 আসছে কোনো অসুবিধা নেই ঠিক আছে আরএমএস ধরলে আরএমএস ধরতে হবে মেইন কথা আরএমএস ধরতে হবে বইতে কি দেন একটু ধরতে হবে আরএমএস ঠিক আছে এইজন্য ডাবল আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই দুইটাই সঠিক ঠিক আছে ওটা যদি বলেন যে ধরি ম্যাক্সিমাম মেথড কিন্তু এটা করবেন না আমি বারবার বলছি এটা করবেন না আপনারা এটাকে আরএমএস ধরবেন এটা কি ধরবেন আরএমএস ধরবেন ঠিক আছে আচ্ছা কে জানা একজন কি জানা কথা বলতে চাইছিলেন ভাই বলেন সমস্যা নাই ভাই বলছিলাম যে তিতাসের পরীক্ষার ব্যাপারে কোনো সাজেশন দেওয়ার জন্য ভাই তিতাসের পরীক্ষা তিতাসে তো পোস্ট একদম খুবই সীমিত মাত্র 10টা না 12টা এই জন্য কোনো প্রোগ্রাম নাই ঠিক আছে ও আচ্ছা তিতাসের জন্য এই জন্য কোনো প্রোগ্রাম নাই আর তিতাসে তো আপনার ডিপার্টমেন্ট হবে 80 নন হবে 40 ডিপার্টমেন্ট 80 এর মধ্যে থিওরি থাকতে পারে মানে আমার যতটুকু ধারণা এর মধ্যে থিওরি থাকতে পারে থিওরি ফিগার যেগুলোটা থাকতে পারে ঠিক আছে 80 মার্ক প্রশ্ন হবে সুতরাং থিওরি ফিগার একটু দেখে যান এইগুলা আর আরেকটা কথা আপনাদের প্রিপারেশন কিন্তু সবার হাই লেভেল রাখতে হবে ঠিক আছে প্রশ্ন কখন কোনটা করে এটা বোঝা মুশকিল কখনো প্রশ্ন খুব সহজ করে কখনো প্রশ্ন খুব কঠিন করে তবে একটা জিনিস মনে রাখবেন বেতন যেগুলোর বেশি সেগুলো ওরা চেষ্টা করে সেগুলোতে একটু প্রশ্ন কঠিন করতে ঠিক আছে সেগুলোতে প্রশ্ন একটু কি করতে কঠিন করতে চায় এবার পিজিসির প্রশ্নটাও কঠিন করতো কিন্তু গতবার ঝামেলার জন্য পিজিসির প্রশ্নটা সহজ করেছে ঠিক আছে কারণ বিগত
পিজিসিবি যে দুইটা নিচে বুয়েট সেই দুইটাতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পিজিসিবি প্রশ্ন তারা সবসময় কঠিন করে, কারণ পিজিসিবি বেতন বেশি, এগুলো নিয়ে তারা একটু করে বেতন যেগুলো কি সেগুলো প্রশ্ন একটু বেশি কঠিন করে ফেলে। আর বিপিডির প্রশ্ন কঠিন করছে, কারণ বিপিডি সর্বপ্রথম ওরা পরীক্ষা নিল না, এই প্রথম বিপিডি পরীক্ষা নিল, তো কঠিন তো করবেই। আর আশুগঞ্জের প্রশ্ন তো কঠিন করবেই, এটা জানার কথা। তারপরেও কঠিন করে, তারপরে যে খুব বেশি কঠিন করছে তা তো না। ওই দুইটা ম্যাথ একটু দেখতে অন্যরকম মনে হচ্ছে, ওই রকম একটু একটু থাকবে, ঠিক আছে, ওইরকম একটু একটু থাকবে। তারপরে যারা খুব বেশি প্র্যাকটিস করছে, দুইটা ম্যাথও না, মানে একটা ম্যাথ একটু ঝামেলার অনেকের মনে হয়েছে, তার বাকি তো ম্যাথ সব ইজি ছিল, ঠিক আছে। আর বিকাশের বেলায় কোনো প্রোগ্রাম নাই ভাই, বড় যখন বিটিসিএল যখন আসবে তখন ইনশাআল্লাহ প্রোগ্রাম থাকবে। আবার বড় বড় নিয়ম যেমন পিজিসিবি বা সামনে ডেস্ক আসবে, এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনাদের নিয়ে ক্লাস নেব, একদিন বা 2 দিন হোক টানা ক্লাস নেব, পরীক্ষার আগে টানা ক্লাসই নেব, ঠিক আছে। আমার ইচ্ছা আছে আর কি, ঠিক আছে। জি ভাই, থাকবো আশা করি। হ্যাঁ, কেউ মাইন্ড করে না ভাই, মাইন্ড করে না, তিতাসের জন্য গিয়েছিলেন তাই আমি না করে দিলাম, মাইন্ড করে না। না না ভাই, মাইন্ড করার কিছু নাই। আসলে ভাই অনেক ব্যস্ত মানুষ তো, মানে অনেক দিকে ঠিক রাখা লাগে, বুঝছেন। আচ্ছা, তাহলে এখন দেখেন ভাই 52 নম্বর, 152 নম্বর, এটা যেভাবে করলাম 51, 52 সেম, 52 আপনারা সেম ভাবে করবেন, আলাদা কোনো নিয়ম না। ওখানে যেভাবে আছে সেভাবে না, আলাদা কোনো নিয়ম নেই। VT স্কয়ার ডিভাইড বাই 8 RTH, এই যে VT স্কয়ার ডিভাইড বাই 8 RTH দিল, ওটা কিন্তু আলাদা একটা সূত্র, ওটাকে আলাদা একটা সূত্র, যেই সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। কিন্তু আমি যেভাবে করলাম এখানে কোনো সূত্র, আমি আলাদা কোনো সূত্র দেখাইছি, মানে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য যে আলাদা সূত্র হবে, ম্যাক্সিমাম পাওয়ারের বইতে দেওয়া আছে VT স্কয়ার ডিভাইড বাই 8 RTH, মানে ইংলিশ বইতে ওটা দেওয়া আছে। তা আমি যেভাবে করাইছি ওরকম কোনো নতুন কোনো সূত্র দিচ্ছি এখানে, নতুন কোনো সূত্র কিন্তু দেই নাই। আমরা পাওয়ারের সূত্র I স্কয়ার R জানি, সুতরাং I স্কয়ার R দিয়ে আমি করছি কিন্তু, ঠিক আছে। এবার আরেকটা কথা, যদি এই সূত্র মুখস্থ করেন তাও একটু ঝামেলা হবে। কিভাবে ঝামেলা হবে? এই সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য, এই সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য যখন লোড রেজিস্ট্যান্স, সরি, যখন লোডের ইম্পিডেন্স ভেরিয়েবল, যখন লোডের ইম্পিডেন্স ভেরিয়েবল, লোডের ইম্পিডেন্স ভেরিয়েবল না হলে এই সূত্র কিন্তু হবে না, তখন অন্য সূত্র দিয়ে করতে হবে। তখন আবার এই যে I স্কয়ার R দিয়ে করতে হবে। যেহেতু আমার I স্কয়ার R দিয়ে করতেই হবে, তাহলে আমি সবগুলাই I স্কয়ার R দিয়ে করি, অর্থাৎ সবগুলাই মূল নিয়মে করি। আমি কেন একটার জন্য আলাদা একটা সূত্র মুখস্থ করতে যাব? সূত্র মুখস্থ করার টেন্ডেন্সি বাদ দিয়ে দেই, আমরা সব সময় একদম বেসিক থেকে করব। একদম কি করব? সবগুলো একই নিয়মে করব, সবগুলাই বেসিক থেকে করব। যত সূত্র কম মুখস্থ করবেন, যত বেশি বেসিক থেকে করবেন, তত বেশি বুঝবেন, তত বেশি মনে থাকবে, ঠিক আছে। তত বেশি বুঝবেন এবং তত বেশি মনে থাকবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে 152 নম্বরও বাদ দেই, 151 প্রাইস, 151 52 সেম। আর আপনারা যদি চান যে ভাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমার তো আরো 3-4 রকম আছে, যেরকম লোড রেজিস্ট্যান্স যদি থাকে, মানে এসির বেলায় রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স পরিবর্তনশীল, তখন কি রকম করব, অথবা ইন্ডাক্টর পরিবর্তনশীল, তখন কি রকম করব, এরকম যদি আপনারা চান তাহলে আমি ওই টাইপের ম্যাথ পড়াইতে পারি, ঠিক আছে। যেহেতু আসি নাই, আপনারা না করলেও সমস্যা নাই, যদি চান তাহলে আমি নেক্সটে পড়াই দিব, ঠিক আছে, কোনো অসুবিধা নাই ভাই। ওইরকম একটা করায় দেন যাতে রেজিস্ট্যান্স অথবা ইন্ডাক্ট্যান্স শুধুমাত্র ভেরিয়েবল থাকবে। এই কয় দিন তাহলে একটু ওয়েট করেন, আমি বইটা নিয়ে আসি। হ্যাঁ, এটা দেখাই দিলে ভালো হয়। তাহলে একটা করে দিই, এত সময় একটা করে দিই যে রেজিস্ট্যান্স যদি ভেরিয়েবল হয় তখন কি, আমি বইটা নিয়ে আসি, একটু ওয়েট আপনারা থাকেন।
সাদিক বই থাকলে 462 পৃষ্ঠা বের করতে পারেন। চারশো 62 না 465 পৃষ্ঠা বের করতে পারে। কারো কাছে সাদিক বই থাকলে সে 565 পৃষ্ঠা বের করতে পারে। এখানে একটা ম্যাথ আছে, রেজিস্টার পরিবর্তনশীল হলে তখন কিরকম সেটা দেখাচ্ছে। আর এখানে যেটা করা আছে, যেটা আসছে প্রশ্ন সেটা হচ্ছে 465 পৃষ্ঠা বের করেন পুরাতন বইয়ের। 400 এখানে তিনটা ম্যাথ আছে, তিনটার মধ্যে এই যে প্রথমটা তো পড়াই দিলাম, एग्जांपल 11.5 মাত্র পড়াই দিলাম। এটাই তো দেখেন একদম হুবহু সাদিক থেকে তুলে দিয়েছে। এই যে প্রশ্নটা এটা একদম হুবহু সাদিক থেকে তুলে দিয়েছে। সাদিক কত নম্বর এটা? एग्जांपल 11.5 নম্বরের এই ম্যাথ হুবহু সাদিক থেকে তুলে দিয়েছে। তার মানে অবশ্যই পরবর্তী যদি আর পরিবর্তনশীল হয় তখন তো কখনো কি করবে, সাদিক থেকে তুলে দেবে। এজন্য আমি বইটা নিয়ে আসলাম, সাদিক ম্যাথটা করে দেব, ঠিক আছে, যাতে ইজি হয় আপনাদের জন্য। এটা হচ্ছে एग्जांपल সাদিক বইয়ের 462 নম্বর 462 নম্বর পেজের एग्जांपल 11.5। তারপরেরটা অর্থাৎ 152 নম্বর রনি পারভেজ ভাইয়ের বইয়ের 152 নম্বর ম্যাথটা যেটা আছে সেটা হচ্ছে সাদিক বইয়ের 464 পৃষ্ঠার প্র্যাকটিস প্রবলেম 11.5 নম্বর ম্যাথ। প্র্যাকটিস প্রবলেম 11.5 নম্বর ম্যাথ। যদিও এটা হুবহু না, তবে সেম ক্যাটাগরি, তাহলে এখন একটু ভিন্ন ক্যাটাগরি ম্যাথ করে দিচ্ছি। সেটা হচ্ছে एग्जांपल 11.6 সাদিক বইয়ের एग्जांपल 11.6, ঠিক আছে, সাদিক বইয়ের एग्जांपल 11.6। আচ্ছা, লিখে নিন একটু, দাঁড়ান কত আছে। BTCL 21, BTCL 21, এটা কত আছে? ঢাকা ওয়াসা 14, ডি ওয়াসা 14। ম্যাক্সিমাইজ করি BTCL 21 practice program level 5 was 14। আচ্ছা দেখেন एग्जांपल 11.6 এই যে এখন শুধু কি আরএল পরিবর্তনশীল, এখন শুধু কি আরএল পরিবর্তন, j of 20 মাইনাস j of 30 40 150 অ্যাঙ্গেল অফ 30 ভোল্ট, 150 অ্যাঙ্গেল অফ 30 ভোল্ট। তাই আমি আগেই বলেছি আমরা যে VTH ZTH আমরা আগে নির্ণয় করব, VTH এবং ZTH টা আমরা কি করব আগে ভাগে নির্ণয় করে নেব। VTH এবং ZTH টা আমরা আগে নির্ণয় করব, যেটা সব যেটাই পরিবর্তন বলুক না কেন সবগুলাই সেম। VTH এবং ZTH নির্ণয়ের বেলায় সবগুলাই সেম, ঠিক আছে, সেটা যেটাই পরিবর্তন করতে বলুক না কেন।
তাহলে এখন জিটিএস জেডটিএস বের করি, ভিটিএস এবং জেডটিএস। আচ্ছা জেডটিএস কত হবে, থেভেনিন রেজিস্টর যে 40 প্যারালাল 40 যোগ তো 40 যোগ 40 যোগ কেন 40 বিয়োগ 40 বিয়োগ জে অফ 30 প্যারালাল জে অফ 20, 40 বিয়োগ জে অফ 30 প্যারালাল জে অফ 20, 40 মাইনাস জে অফ 30 প্যারালাল জে অফ 20, তার কত হবে 9.412 22.35, 9.412 প্লাস জে অফ 22 পয়েন্ট কত 35 প্লাস জে অফ 22 পয়েন্ট কত 35, ঠিক আছে। জেডটিএস পেলাম, এবার কি ভিটিএস, এবার কি নির্ণয় করব ভিটিএস। ভিটিএস মানে কি, এই যে এটা তো ওপেন তাই না, এটা ওপেন, এটা কি ভিটিএস। তাহলে ভিটিএস টা কিভাবে নির্ণয় করব দেখেন তো, এটা ওপেন মানে কি, এটা এখন কি সিরিজ সার্কিট, এটা কি সিরিজ সার্কিট। তাহলে ভিটিএস মানে কি, এই যে ইন্ডাক্টরের ভোল্টেজ, ভিটিএস মানে কি ইন্ডাক্টরের ভোল্টেজ। তাহলে ভিটিএস সমান কি মোট ভোল্টেজ ডিভাইডেড বাই মোট ভোল্টেজ গুণন ওইখানকার কি ইম্পিডেন্স ডিভাইড বাই কি টোটাল ইম্পিডেন্স জে অফ 30 প্লাস জে অফ 20, তাহলে কত হবে জে অফ 20 ডিভাইড বাই জে অফ 20 40 মাইনাস জে অফ 30 72.72 134 72.76 76 অ্যাঙ্গেল অফ 134 ভোল্ট, 134 ভোল্ট। সার্কিটটা কেমন এখানে প্লাস মাইনাস, এটা কি জেডটিএস, এটা কি আরএল, ঠিক আছে। তাহলে ভিটিএস ও পাইছি আমরা, জেডটিএস ও পাইছি, এখন লাগবে কি আরএল, এখন লাগবে কি আরএল। এই যে সেম আগের মতনই প্রসেস কিন্তু এখনো আছে, এখনো কি আছে আগের মতনই প্রসেস, জাস্ট এখন একটু ভিন্ন, জাস্ট এরপরে একটু ভিন্ন হবে, এরপরে একটু ভিন্ন হবে। যদি 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 লোডে রেজিস্টর থাকে, যদি লোডে শুধুমাত্র রেজিস্টর থাকে এবং সেটা যদি ভেরিয়েবল হয়, তখন লোড রেজিস্ট্যান্স সমান সমান হবে জেডটিএস এর অ্যামপ্লিটিউড। লোড রেজিস্ট্যান্স সমান সমান কি হবে জেডটিএস এর অ্যামপ্লিটিউড। তাহলে জেডটিএস এর অ্যামপ্লিটিউড যদি এখানে বসাইতাম তাহলে কত হইতো, মানে কোনটা না কোনটা বাদে যে অ্যামপ্লিটিউড সেটা আর কি, যে 9.412 প্লাস 22.35 আই কত হইতে গেলে 24.25 অ্যাঙ্গেল অফ 67.16, তার মানে কি হইতে যায় আরএল সমান সমান জেডটিএস এর অ্যামপ্লিটিউড। তাহলে জেডটিএস এর অ্যামপ্লিটিউড কত হচ্ছে 24 প্লাস 25 ওহম, 24 প্লাস 25 ওহম। এই যে আরএল বের হয়ে গেল। এবার পরের নিয়মটা আগের মতই, পরের নিয়মটা কি আগের মতই, দেখ আমি করে দিচ্ছি সম্পূর্ণ। তারপরে দেখেন তো এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা, এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে বলি, কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানকার কি বের করি, কারেন্ট বের করি, আই বের করি। তাহলে সার্কিট এখন আই কত হবে, যে ভিটিএস ডিভাইড বাই জেডটি, ভিটিএস কত বের করছি যে 72.76 অ্যাঙ্গেল অফ 134 ডিভাইডেড বাই টোটাল জেডটি, থেভেনিন সার্কিটের টোটাল জেডটি হবে কত। আচ্ছা প্রথমে কত ছিল যে যেটাই বসে না কেন 24 প্লাস 25 অ্যাঙ্গেল অফ 67.16, এটা রেক্টাঙ্গুলার বা পোলার একই কথা, যেটাই বসে একই কথা। তারপর কি প্লাস আরএল, আরএলটা কত পাইছি 24.25, 24 পয়েন্ট কত 25, তাহলে আমাদের কত হবে আইটা কত হবে এখানে করা আছে কিন্তু ইয়েতে, তারপরে দেখি 1.9 1.8 হবে, তারপরে দেখি 7.134 ডিভাইড বাই 24.25 অ্যাঙ্গেল অফ 67.16 প্লাস 24.25 কত হচ্ছে 1.8 অ্যাঙ্গেল অফ 104.2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা অনায়াসে, তাহলে এই পাওয়ারটা কি হবে পিএল ম্যাক্স কত হবে আই স্কয়ার আর আই কত 1.8 স্কয়ার গুণন আর কত 24 পয়েন্ট কত 25
আর কত 24.25, তাহলে কারেন্টটা কত হলো আমাদের 1.8 স্কয়ার গুণন 24.25, তাহলে পাওয়ারটা কত হলো যে 78.57 ওয়াট। এটা হচ্ছে কি নির্ণীত অ্যানসার, এটা কি নির্ণীত অ্যানসার, এটা হচ্ছে কি আমাদের নির্ণীত অ্যানসার। ঠিক আছে, বইতে দেওয়া আছে কি, বইতে আছে 39.29, বইতে থেকে ডাবল হবে, কারণ এই যে ওরা ধরছে ম্যাক্সিমাম, আমরা ধরছি আরে বেশি, এটা সেই জন্য। ঠিক আছে, আচ্ছা এই একটু কথা হচ্ছে কি ভাই, আই স্কয়ার আর দিলেন, এখানে কোন কেন দিলেন না, অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এখানে কোন কেন দিলেন না। ভাই স্কয়ার থাকলে সেটা কোন হয় না, এর স্কয়ার মানে কি, এটা হচ্ছে শুধু অ্যামপ্লিটিউডের মান, এই আই এর মানটা এখানে আই এর উপরে স্কয়ার, আই স্কয়ার মানে এই আই এরটা শুধু অ্যামপ্লিটিউডের মানটা হবে। ঠিক আছে, আচ্ছা এই সম্পূর্ণ ম্যাথটাতে কারো কোনো সমস্যা আছে কিনা বলি তো। না ভাই, সমস্যা নেই। তার মানে আমরা কি বুঝলাম, যে প্রসেসটা আগের মতনই, সবকিছু আগের মতনই, জাস্ট লোড রেজিস্ট্যান্সটা বের করা একটু ভিন্ন, লোড রেজিস্ট্যান্স বের করাটা একটু কি ভিন্ন, কিভাবে, যে আরএল সমান সমান জেড এর যে অ্যামপ্লিটিউড হবে সেটাই, এখানেও আই স্কয়ার আর ওখানেও আই স্কয়ার আর, কিন্তু বইতে যেটা দেওয়া আছে, কিন্তু আগেরটাতে দেওয়া আছে বিটি স্কয়ার ডিভাইড বাই 4rts, আর এইটা বইতে সমাধান করা আছে আই স্কয়ার আর দিয়ে। তার মানে দুইটা দুই রকম ভাবে করা আছে, দুইটা দুই রকম ভাবে করা আছে। আমি কিন্তু আপনাদের দুইটা একই রকম ভাবে করাই দিলাম, আর আপনারা অবশ্যই সবসময় একই রকমই করবেন। ভিন্ন ভিন্ন রকম করতে গেলে মাথা কিন্তু এত মানে এত ব্যাকআপ দিতে পারবেন। ঠিক আছে, আমরা সবসময় বেসিক নিয়মে করবো, মেন নিয়ম আপনি সূত্র মুখস্থ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে বেসিক নিয়ম এবং মেন নিয়মে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাও তো শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের 154 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা একটু সমাধান করে দেবো। 154 নাম্বার যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা তো সমাধান করে কিছুই নেই, এটা তো আপনারা নিজেরাই পারবেন। 154 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা তো আপনারা নিজেরাই পারবেন। যে এখানে কি দেওয়া আছে ভিএসি এবং যেহেতু ডিসি সাপ্লাই, আচ্ছা করে দিই, একটু দ্রুত হলে করে দিই। ঠিক আছে, 154 নাম্বার কি করে দেওয়া লাগবে রহমতুল্লাহ ভাই? না ভাই লাগবে না। বই আছে না আপনার কাছে? জি ভাই। এটা তো ইজি তাই না, এটা তো কোনো কঠিন কোনো বিষয় না। কারণ ওখানে ডিটেইলস বলাই আছে, যেহেতু ডিসি ভোল্টেজ তাহলে ক্যাপাসিটর ওপেন, আর ক্যাপাসিটর ওপেন মানে সার্কিট কেমন বোঝাই যাচ্ছে। সুতরাং 154 নাম্বার গেলাম না ওইদিকে, তাহলে আমি গেলাম 155 নাম্বার ম্যাথ। 155 নাম্বার, 155 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, প্লাস মাইনাস একটু বড় করে সার্কিটটা, এটা তো রেজিস্টার। একশো 9.9 কিলো, আর এখানে করে আমাদের কি ভোল্টেজ চেয়েছে, এটা ভি আউটপুট, আর এটা কত 1000 ভিএ প্লাস মাইনাস ভিএ, এইটা এটা কত 10 কিলো, এটা কত 110 কিলো, আর এখানে কত ভিএসটি, যাটা দেওয়া আছে 230 সাইন 314টি, 230 সাইন 314টি মিলিভোল্ট বের করতে বলছে। ভি আউটপুট সমান সমান হোয়াট বের করতে বলছে, কি ভি আউটপুট সমান সমান হোয়াট। তাহলে আমরা ভি আউটপুট সমান সমান হোয়াট বের করব, ভি আউটপুট সমান সমান হোয়াট বের করব। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুইটা দুই সার্কিট, কি দেখতে পাচ্ছি দুইটা দুই সার্কিট, একটা কি এখানে একটা সিরিজ সার্কিট, এখানে একটা সিরিজ সার্কিট, এর সাথে সম্পর্ক নাই কেন, কারণ এর সাথে কারেন্টটা শুধু একটা তারে, যদি দুই তারে কারেন্ট থাকতো তাহলে অবশ্যই সম্পর্ক থাকতো। ঠিক আছে, কারণ এই সার্কিটের কারেন্ট এই সার্কিটে যাবে না, এই সার্কিটের কারেন্ট এই সার্কিটে আসবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে তাহলে ভি এর সমান কত হচ্ছে,
আচ্ছা বিএস, শুধু বিএস কত হচ্ছে? শুধু বিএস 230 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি? 0 ডিগ্রি। শুধু বিএস 230 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে বিএস সমান কত হবে? কারেন্ট ভোল্টেজ ডিভাইড করে দিলে যে 230 গুণন 110 ডিভাইডেড বাই 10 যোগ 110, দেখি কত দিছে? 10 যোগ 110 0 পয়েন্ট, এটা কিন্তু মিলি ভোল্ট, ঠিক আছে? 230 110 ডিভাইড বাই, হ্যাঁ তাহলে কত হচ্ছে এখানে? আচ্ছা এখানে দেওয়া নেই, আমি দেখি, আমি দিয়ে দিই। 230 গুণন 110 ডিভাইডেড বাই, ভাই এই ভোল্টটাকে আরএমএস এ নেওয়া লাগবে না? কোনটা? 230। আচ্ছা 230 আরএমএস এ দিব না কেন ভাই? এই যে আরএমএস এ নিলেও হবে, কিন্তু এখানে কি আছে? ভি আউট। এই ভি আউট কিন্তু আমি যেভাবে দিছি এভাবে না, বইতে ভালো করে দেখেন, এখানে তো আসলে বোঝানো যাবে না। এটা কিন্তু ছোট হাতের ভি, ছোট হাতের ভি নট। ছোট হাতের ভি নট মানে কি? তাৎক্ষণিক ভোল্টেজ চাইছে। ছোট হাতের ভি নট মানে কি? তাৎক্ষণিক ভোল্টেজ চাইছে। আর তাৎক্ষণিকের যে ইকুয়েশন সেখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু লাগে। তাৎক্ষণিকের যে ইকুয়েশন সেখানে ম্যাক্সিমাম ভ্যালু লাগে। সো আমরা যদি এখানে আরএমএস নেই তাহলে আবার কি করা লাগবে? ম্যাক্সিমাম করা লাগবে। তাই আগে থেকে ম্যাক্সিমাম দিলাম। ভাই বুঝছেন? জি ভাই বুঝছি। তাহলে কত হচ্ছে এখানে? 210.833 মিলি ভোল্ট। 210.833 কি? মিলি ভোল্ট। আচ্ছা ভিএ পেয়ে গেলাম, ঠিক আছে? ভিএ টা পেয়ে গেলাম। তাহলে এখন অবশ্যই এই ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ পাবো কি? ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ পেলাম না? হ্যাঁ ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ কি লিখে দিই, দেন ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ সমান কত হবে? 1000 গুণন ভিএ। 1000 গুণন ভিএ, তাহলে কত হচ্ছে? 210.83 গুণন 1000, কত গুণন 1000, অর্থাৎ 210.833 আগে ছিল মিলিভোল্ট, এখন হলো কি শুধু ভোল্ট। আগে ছিল মিলিভোল্ট, এখন হলো কি শুধু ভোল্ট। তাহলে ভি আউটপুট সমান কি? এখানে আবার কি সিরিজ সার্কিট, তাহলে আবার কি দিতে পারি? ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে ভি আউটপুট সমান কত? 210.833 গুণন ওখানকার রেজিস্টার কত? 9.9, যেহেতু কিলো তাহলে এক গুণন কত? 1000, যেহেতু কিলো গুণন কত? 1000 ডিভাইডেড বাই কত? 9.9 গুণন 1000 যোগ কত? 100, কত আসবে এখানে? 210.83 গুণন 9900 ডিভাইড বাই 9900 যোগ 208, 208.72 ভোল্ট। 208.72 ভোল্ট। তাহলে তাৎক্ষণিক ভোল্টেজটা কেমন হবে? যে 208.72 ভোল্ট, সরি 208.72 সাইন কি ছিল? যা ছিল তাই, অর্থাৎ 314 ভোল্ট। মিলি ভোল্ট না কিন্তু, এখন হচ্ছে ভোল্ট। এই হচ্ছে নির্ণীত অ্যানসার। দেখেন তো কার কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা কার কোনো অসুবিধা নাই। তাহলে এটা মুছে দিলাম। তারপর একটা আছে কি? এসির যে নর্টন, এসির থিওরি ট্রাই করলাম। তাহলে এসির এবার কি দেওয়া আছে? নর্টন। এসির এবার কি দেওয়া আছে? নর্টন দেওয়া আছে। এখানে কি করতে বলছে? যে ফাইন্ড দা কারেন্ট ফ্লো ইন্ডাক্টর ইউজিং নর্টন থিওরেম,
অর্থাৎ নর্টন থিওরেমের মাধ্যমে কত ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো। নর্টন থিওরেমের মাধ্যমে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো। ব্রিজ ভোল্টেজ 0.5 হেনরি, ব্রিজ ভোল্টেজ 0.5 হেনরি। আচ্ছা, তাহলে নর্টনের প্রথমে কি হয়, এটা শর্ট হয়ে যায়। প্রথমে কি হয়ে যায়, এটা শর্ট হয়ে যায়। প্রথমে কি করে যায়, এটা শর্ট হয়ে যায় এবং এই শর্ট পথের কারেন্ট বের করতে পারে। শর্ট হয়ে যায় এবং শর্ট পথের কারেন্ট বের করতে পারে। আচ্ছা, তাহলে এটা শর্ট হলে এর সাথে কি হবে, টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল ইম্পিডেন্স। টোটাল কি ইম্পিডেন্স, এখন টোটাল ইম্পিডেন্স থেকে না হবে না, কারণ সোর্স কি ডিসি। সোর্স কি ডিসি না? হ্যাঁ, সোর্স এটা হচ্ছে কি ডিসি, ঠিক আছে। এখানে যেহেতু কোনো ভোল্টেজ দেওয়া নেই, তাহলে সোর্স এটা কি ডিসি। আচ্ছা, এটা ডিসি সোর্স। সোর্স এটা কি ডিসি সোর্স। তাহলে জেড সমান কত হবে, সরি আর সমান কত হবে, আর এন নর্টন রেজিস্ট্যান্স 4 প্যারালাল 5 4 প্যারালাল 5 প্যারালাল কত 10 4 প্যারালাল 5 প্যারালাল 10 নাকি যোগ 10, সরি 4 প্যারালাল 5 যোগ 10, কারণ এর সাপেক্ষে, তার সাপেক্ষে এই যে শর্ট যে এর সাপেক্ষে দেখেন এটা কিসে আছে সিরিজে, তার সাথে এটা কিসে আছে সরি এটা কিসে আছে প্যারালালে, তার সাথে 10 কিসে আছে সিরিজে। তাই আমরা কি হলো 4 প্যারালাল 5 যোগ কত 10, তাহলে এখান থেকে কত আসবে আমাদের 12.22 এম্পিয়ার, 12.22 এম্পিয়ার। তাহলে এবার আমাদের এই নর্টন কারেন্ট, এই শর্ট পথে যে কারেন্ট, নর্টন কারেন্টটা কত হবে আইএন, নর্টন কারেন্ট কত হবে দেখি আইএন। তার আগে আমরা স্বাভাবিক আই বের করি, আই কোনটা এই আইটা বের করি। তাহলে আই যদি বের করি কি হচ্ছে, মোট কারেন্ট ভাগ মোট রেজিস্টর, মোট কারেন্ট মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্টর কত আছে 5 প্যারালাল কত 10 যোগ কত 4, 5 প্যারালাল 10 যোগ কত 4, তো কারেন্ট কত হচ্ছে 20 ভাগ 5 প্যারালাল 10 যোগ 4, 2.72। তাহলে নর্টন কারেন্ট কত হবে, কারেন্ট ডিভাইডেড মোট কারেন্ট গুণন বিভেদ শাখা, এর বিভেদ শাখা কত 5 ডিভাইড বাই টোটাল শাখা কত 5 প্লাস 10, 5 প্লাস 10 তাহলে কত হচ্ছে গুণন 5 ভাগ কত 15, 0.909 অ্যাম্পিয়ার হচ্ছে, 0.909 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এখানে এখন আমরা কি নর্টন সার্কিট অঙ্কন করতে পারবো। এই যে ইন্ডাক্টরের মানটা কত দেওয়া ছিল 0.5 হেনরি, 0.5 হেনরি, আর নর্টন রেজিস্ট্যান্স কত হইছে আমাদের 12.22। আচ্ছা, নর্টন কারেন্ট কত হইছে 0.909, নর্টন কারেন্ট কত হইছে 0.909। তাহলে আমাদের কি বলছে লোড কারেন্ট কত, আমাদের কি বলছে লোড কারেন্ট বের করো, ইন্ডাক্টরের মধ্যে থেকে প্রবাহিত কারেন্টের মান বের করো, ইন্ডাক্টরের মধ্যে প্রবাহিত কারেন্টের মান বের করো। যেহেতু সোর্সটা কি ডিসি, তাহলে ডিসি হলে এটা শর্ট, তাহলে ইন্ডাক্টরের মধ্যে প্রবাহিত কারেন্টের মান কত আইএন সমান কত 0, আইএন সমান কত হবে 0.909 অ্যাম্পিয়ার, 0.909 অ্যাম্পিয়ার। কেন এটা শর্ট হবে, এটা শর্ট হলে কারেন্ট কোন দিকে যাবে, এই দিক দিয়ে চলে যাবে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ কি এটা শর্ট কারেন্ট কি সাপ্লাই ডিসির জন্য ইন্ডাক্টর কি হয়ে যায় শর্ট হয়ে যায়। দেখেন তো কার কোনো অসুবিধা আজকে না রহমতুল্লাহ রাকিব ভাই, বুঝছেন?
আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্রশ্ন থাকলে বলি, না থাকলে সমস্যা নাই। আচ্ছা, প্রশ্ন নাই, তাহলে ঠিক আছে, আজকে আমরা এটা শেষ করে দিলাম, মিক্সার শেষ করে দিলাম। এর পরের দিন ধরবো আছে পলিফেজ, এর পরের দিন কি ধরবো? পলিফেজ। এর পরের দিন ইনশাআল্লাহ পলিফেজ শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? এর পরের দিন ইনশাআল্লাহ পলিফেজ শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।